ঠিক, যারা যারা আসবে দিয়ে দে, খানিকক্ষণ বসে থাক। আচ্ছা, একটা কথা বলি, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, বলছি আগের দিন যে আলোচনা করেছি সেটা নিয়ে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সেটা বলো। বলো। স্যার বলছি আগের দিন আমি বুঝেছিলাম বায়ু চাপ আর বায়ুমণ্ডলের দুটোর মধ্যে যে পার্থক্য। বায়ুমণ্ডল, শোনো কথাটা হচ্ছে বার, বায়ুমণ্ডলের চাপ মাপার বিভিন্ন একক আছে। তার মধ্যে একটা একক হচ্ছে মিলিমিটার অফ মার্কারি, যেমন 760 মিলিমিটার মার্কারি। আবার 1 অ্যাটমসফিয়ার, তেমনি বার বলেও একটা একক আছে। এছাড়া আরেকটা একক আছে টর্ক। তো সে টর্কটা আমার মধ্যে আমি বলিনি, আমি শুধু বার বলেছিলাম আর অ্যাটমসফিয়ার বলেছিলাম। অনেকে মনে করেন, মানে তোমাদের অনেকে মনে করো যে এক অ্যাটমসফিয়ার আর একবার এক কথা। আমার বক্তব্য ছিল দুটো এক কথা নয়, কারণ এসআই এককে এক অ্যাটমসফিয়ার মানে 1.013 ইন্টু 10⁵ পাস্কেল, কিন্তু এক বার মানে 1 ইন্টু 10⁵। ওই যে সামান্য একটু ডিফারেন্স, 0.013 ডিফারেন্স, এই ডিফারেন্সটাই কিন্তু হচ্ছে বিটুইন অ্যাটমসফিয়ার অ্যান্ড বার। তার মানে এক বার 1.013 ইন্টু 10⁵ পাস্কেল, আর 1 অ্যাটমসফিয়ার মানে 1.013 ইন্টু 10⁵ পাস্কেল। এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এইটুখানি। ঠিক আছে? আর কিছু, আর কারো কিছু প্রশ্ন থাকলে বলো। এখনো জয়েন করে যাচ্ছে? কতজন জয়েন করেছে? 8-9। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা নতুন আলোচনা আরম্ভ করছি। সেটা হচ্ছে ওজোন স্তর সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া দিয়েছি, কিন্তু তার সঙ্গে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদের জন্য জরুরি। সেটা কি, প্রথম একটা প্রশ্ন উঠতে পারে যে ওজোন স্তর, যে ওজোন গহ্বর তৈরি হচ্ছে, এটা প্রথম কে আবিষ্কার করেছিলেন? ডবসন হচ্ছে একক। ওজোন লেয়ারের মাপার একক হচ্ছে ডবসন। হ্যাঁ, সেটা তো তিনি ওইগুলো স্টাডি করেছিলেন, সেই জন্য। কিন্তু তা নয়, ওজোন গহ্বরটা যখন হয়েছে এটা প্রথম কে লক্ষ্য করেন? উত্তর হচ্ছে ব্রিটিশ বিজ্ঞানী জর্জ ফোরম্যান। 1982 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী জো ফোরম্যান, ব্রিটিশ বিজ্ঞানী জো ফোরম্যান 1982 সালে প্রথম ওজোন গহ্বর অস্তিত্ব লক্ষ্য করেন। তার মানে প্রথম কিন্তু আইডেন্টিফাই হয় এখানে 1982 সালেই ওজোন গহ্বর যে বলে একটা জিনিস হচ্ছে, এটা প্রথম আইডেন্টিফাই করেন কিন্তু জো ফোরম্যান। উনি ছিলেন ব্রিটিশ বিজ্ঞানী। তো এই কথাটা অ্যালাইড কথা কেউ প্রশ্ন করতেই পারে। এখন 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওজোন স্তরের ঘনত্ব কোন এককে মাপা হয়? তখন হচ্ছে ডবসন এককে, একে ডিইউ একক বলে। তাহলে ওজোন স্তরের ঘনত্ব যে এককে
মাপা হয় ডপসন একক বা ডিইউ একক বলে। হলো 3 নম্বর কথা, সেটা হচ্ছে ইউভি রশ্মিকে সম্পূর্ণরূপে আটকাতে গেলে ওজনের যে সর্বনিম্ন ঘনত্ব প্রয়োজন সেটা কত। ওরা তো পরীক্ষা নিরীক্ষা করছে যে কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, তাই তো? ইমপ্রুভমেন্ট হচ্ছে যে কোন জায়গায় এলে আমার সমস্যাটা সমাধান হবে, তা তোমাকে তো জানতে হবে। তাই যে ওজন স্তর তার ঘনত্ব মাপার ব্যবস্থা আছে এবং যে যন্ত্র দিয়ে মাপা হয় তাকে বলে ডপসন স্পেকট্রোমিটার বলে। স্পেকট্রোমিটার বলে, যাই হোক, সে স্পেকট্রোমিটার মানে স্পেকট্রোমিটার, সে ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে ওখানে না, প্রশ্ন হচ্ছে যে এর পরিমাণ কত হলে বুঝবো যে না এবার ইউভি রে নিয়ে আর আসবে না। উত্তর হচ্ছে তাহলে 200 ডপসনের বেশি, গ্রেটার দ্যান 200 ডপসন ওজন স্তরের ঘনত্ব হলে, ওজন স্তরের ঘনত্ব যদি গ্রেটার দ্যান 200 ডপসন হয় তাহলে কি হবে? তাহলে ইউভি রে পৃথিবীতে আসবে না। ঠিক আছে, এগুলো তো পরীক্ষায় তোমার খুব একটা আসবে না, কিন্তু এর থেকে তোমার একটা ধারণা তৈরি করা আর কি, পরিষ্কার। 3 নম্বর হচ্ছে ওডিএস কথাটার অর্থ কি? ওডিএস কথাটার অর্থ কি? ওডিএস কথাটার পুরো অর্থ হচ্ছে ওজন ডিপিলেটিং সাবস্ট্যান্স, অর্থাৎ যে সমস্ত পদার্থ ওজন স্তরকে ক্ষতি করে তাদেরকে বলা হয় ওডিএস পদার্থ। যেমন ক্লোরোফ্লোরোকার্বন, যেমন নাইট্রোজেনের অক্সাইডস, এগুলো সবই হচ্ছে ওডিএস। তাহলে ওডিএস কথাটার পুরো অর্থ হচ্ছে, এর পুরো কথাটা হলো ওজন ডিপিলেটিং সাবস্ট্যান্স বা ওজন ধ্বংসকারী পদার্থ। কি পরিষ্কার? ওজন সম্পর্কে, এই ওজন লেয়ার বা ওজন সম্পর্কে কিন্তু এগুলো খুব অ্যালার্ট তথ্য, অর্থাৎ এই তথ্যগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই কথাগুলো আমি অ্যাডিশন অ্যাড করে দিলাম, ঠিক আছে? এগুলো কিন্তু কোনো সময় একটা এমসিকিউতে দিয়ে দিলে কিছু করার নেই, ঠিক আছে? বেশ, তো এবার আজকে আমরা চলে যাব গ্রিন হাউস গ্যাস। তাহলে দেখো, এবার আমরা ট্রপোস্ফিয়ারে ঢুকে গেলাম। ট্রপোস্ফিয়ারের সবচেয়ে আমাদের বড় সমস্যা এখন কি? উষ্ণায়ন, বিশ্ব উষ্ণায়ন। অর্থাৎ পৃথিবীর উষ্ণতা ক্রমাগত বেড়ে আছে। এটা বুঝতে গেলে, এই জিনিসটাকে বুঝতে গেলে তোমাকে গ্রিন হাউস গ্যাস এবং এই যে উষ্ণায়ন প্রক্রিয়াটা তোমায় জানতে হবে, তা নাহলে তুমি ব্যাপারটা ভালো বুঝতে পারবে না। তো আমরা একে বলি গ্রিন হাউস গ্যাস বলি। তো গ্রিন হাউস গ্যাস কেন বলি? হিট প্রডিউসিং গ্যাস বলতে পারতাম। এর একটা গল্প আছে, ঠিকই বলেছো তুমি, একটা গল্প আছে। গল্পটা যে জাপানে ঘটনাটা ঘটেছিল। জাপানে শীতকালে প্রচন্ড ঠান্ডা পড়ে। তো এক ভদ্রলোক তিনি করেছিলেন কি, তার বাড়িতে একটা কাঁচের ঘর বানিয়েছিলেন এবং বাইরে থেকে তাতে জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড প্রপারলি সাপ্লাইয়ের বন্দোবস্ত করেছিলেন এবং সেই ঘরের মধ্যে তিনি গার্ডেনিং করতে চেয়েছিলেন।
তার আইডিয়াটা কি ছিল? তার আইডিয়া ছিল যে উদ্ভিদ মাত্রই সালোক সংশ্লেষণ করে, তার জন্য কার্বন ডাইঅক্সাইড লাগে, জলীয় বাষ্প লাগে, আর আলো লাগে। সুতরাং আমি যদি কাঁচের ঘর করি তাহলে সূর্যের আলো তার মধ্যে ঢুকবে, আর আমি তো ভেতরে গাছপালাগুলো তৈরি করেছি এবং তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড গ্যাসও ব্যবস্থা করা আছে। তাহলে আমার কি হবে, শীতকালে অধিকাংশ ক্ষেত্রে প্রচণ্ড ঠান্ডা যখন পড়ে তখন গাছগুলোর অধিকাংশ পাতা ঝরে যায়, অর্থাৎ সালোক সংশ্লেষণ ভালো হতে পারে না। তো তিনি এই বুদ্ধিটা করেছিলেন। পরে গিয়ে উনি দেখলেন যে ওই ঘরের মধ্যে ঢুকলে ওই ঘরের উষ্ণতা বাইরের থেকে অনেক বেশি। এবার এর মাথা আমার ঢুকছে না, এরকম হলো কেন? কারণ বাইরে তো প্রচন্ড ঠান্ডা, কিন্তু ওই গার্ডেনের মধ্যে ঢুকলে দেখা যাচ্ছে গার্ডেনের টেম্পারেচারটা কিন্তু অত ঠান্ডা না, মানে ঠান্ডা কিন্তু বাইরে যেরকম ঠান্ডা, কিন্তু ফাঁকা জায়গা, শুধু কাঁচ ছাড়া তো কিছু নেই, আর কাঁচ দিয়ে তো ঠান্ডা আটকানো যায় না। সুতরাং এইটা নিয়ে অনেক চিন্তা ভাবনা হলো, গবেষণা আরম্ভ হয়ে গেল। গবেষণা করার ফল যেটা বেরোলো সেটা হচ্ছে আসলে দেখা গেল যে শীতকালে যে সূর্য রশ্মি আসে তার মধ্যে কিছু ইনফ্রারেড রেস থাকে, হয়তো পার্সেন্টেজটা কম থাকে কিন্তু থাকে, যার জন্য তুমি দেখবে শীতকালে আমরা পিঠে রোদ লাগাতে ভালো লাগে। তার মানে কি, পিঠে শীত করছে, তোমার সূর্যের রশ্মিটা পড়ে তোমার যে গরমটা লাগছে ওটা হচ্ছে সূর্যের রশ্মির মধ্যে যে ইনফ্রারেড রশ্মিটা আছে সেটা কিন্তু তোমার শরীরে পড়ছে এবং তুমি খুব কমফোর্টেবল ফিল করছো। এখন এই যে শীতের যে সূর্যের আলো যে এসে পড়ছে, তো সমস্ত রেসগুলো ভেতরে ঢুকছে, লাইটটা রিফ্লেক্ট করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস সে কিন্তু ইনফ্রারেডকে শোষণ করে নিচ্ছে। তা যেহেতু ইনফ্রারেডকে শোষণ করছে, অটোমেটিক্যালি কি হচ্ছে, বাতাস গরম হয়ে যাচ্ছে। তার মানে ভেতরের বাতাসটার টেম্পারেচারটা বাড়ার কারণ হচ্ছে এটাই, শোষণ করে নিচ্ছে। সুতরাং যে সমস্ত গ্যাস ইনফ্রারেড রশ্মিকে শোষণ করতে পারে, ইনফ্রারেড হচ্ছে কি, তাপ উৎপন্নকারী রশ্মি, সেই রশ্মিকে যে শোষণ করতে পারে তাদেরকে আমরা বলি গ্রিন হাউস গ্যাস। আর গ্রিন হাউস কথাটা এসেছে এখান থেকে, কথাটা বোঝা গেল? তো এই গ্রিন হাউস গ্যাস যে সমস্ত আছে তার মধ্যে মনে রাখতে হবে, তার মধ্যে কারা কারা আছে, কার্বন ডাইঅক্সাইড আছে। আমরা প্রথমে ভেবেছিলাম কার্বন ডাইঅক্সাইডই বোধহয় শুধু, পরে দেখা গেল না, কার্বন ডাইঅক্সাইড না, এছাড়া কিন্তু আরো অনেক গ্যাস আছে, মিথেন আছে, ক্লোরোফ্লোরোকার্বন আছে, ওজোন আছে, যার জন্য আমি বলেছিলাম যে স্ট্র্যাটোস্ফিয়ারের টেম্পারেচারটা বাড়ে কেন, একদম নাইট্রাস অক্সাইড আছে, জলীয় বাষ্প আছে, এরা প্রত্যেককেই কিন্তু ইনফ্রারেড রশ্মি শোষণ করে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যখন মানুষ সৃষ্টি হয়নি বা জীব সৃষ্টি হয়নি, তো আগে উদ্ভিদ সৃষ্টি হয়েছে। তো উদ্ভিদ যখন সৃষ্টি হয়েছে তাহলে প্রকৃতিতে জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড এগুলো না থাকলে তো উদ্ভিদ সৃষ্টি হতো না। এবং তারপরে যখন মানুষ সৃষ্টি হয়েছে, জীব সৃষ্টি হয়েছে, উদ্ভিদ কি করছে, এটা হচ্ছে প্রাকৃতিক সাইকেলটা তুমি দেখো। উদ্ভিদ কি করছে, কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে অক্সিজেন ছাড়ছে, প্রাণী কি করছে, অক্সিজেনটাকে গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, তা একটা সাইকেল চলছে। এবং মনে রাখতে হবে, যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস বা এই গ্রিন হাউস গ্যাসগুলো পৃথিবীর উপরে না থাকতো তাহলে পৃথিবীর গড় উষ্ণতা হতো -30°C। সুতরাং সেখানে কোনো জীব থাকতে পারতো না। সুতরাং গ্রিন হাউস গ্যাসগুলো ছিল বলেই আজকে কিন্তু আমরা আছি। তাহলে গ্রিন হাউস মানেই খারাপ ব্যাপারটা তা না, বরং গ্রিন হাউস গ্যাসগুলো আমাদেরকে কি করেছে, আমাদেরকে এই যে বনিষ্ঠ সভ্যতাটা তৈরি হয়েছে এটা কিন্তু গ্রিন হাউস গ্যাসের কল্যাণেই তৈরি হয়েছে, ঠিক আছে? কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করছে কারা? উদ্ভিদরা। আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করছে কারা? প্রাণীরা। আজ থেকে 1950 সালে, 1950 বা 1945 সালে সারা পৃথিবীতে লোক সংখ্যা ছিল 200 কোটি, এখন লোক সংখ্যা হচ্ছে 800 কোটির বেশি। এর থেকে কি প্রমাণিত হয়? এর থেকে প্রমাণিত হয় যে মানুষের সংখ্যা প্রচুর বাড়ছে, প্লাস সভ্যতা বাড়ার সঙ্গে সঙ্গে
জীবাশ্ম জ্বালানি কোনটা? পেট্রোল, ডিজেল। এই যে তুমি গাড়ি করে যাচ্ছ, তো শক্তি কোথা থেকে আসছে? তুমি কয়লা পোড়াচ্ছ, তুমি ডিজেল পোড়াচ্ছ, এই ইলেকট্রিসিটি হচ্ছে। ইলেকট্রিসিটি কোথা থেকে আসছে? কয়লা পুড়িয়ে আসছে। ফলে এত কম্বাসন চারিদিকে হচ্ছে, হিউজ অ্যামাউন্ট কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হলে কি হবে? যত কার্বন ডাইঅক্সাইড গ্যাস পরিমাণ বাড়তে থাকবে, সেই তুলনায় অরণ্য ছেদন হচ্ছে। কারণ সভ্যতা, মানুষ সংখ্যা যত বাড়ছে, সেই ক্ষেত্রে বন কেটে সেখানে বসবাস তৈরি করছে। তাহলে বনের পরিমাণ যত কমবে, যারা কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি শোষণ করে অক্সিজেনকে দেবে, তুমি তাদেরকে ডিস্ট্রয় করে ফেলছো। তার মানে তুমি যে গ্যাসটা শোষণ করে মানে নিয়ে বেঁচে আছো, তুমি তার গোড়ায়, মানে যে গাছে উঠেছো সেই গাছের গোড়ায় তুমি কুড়ুল দিয়ে মারছো। আমরা কিন্তু সেটাই করছি। এর ফলে কি হচ্ছে? এর ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড হু হু করে বাড়ছে। শুধু তাই নয়, আমরা জানি গ্রিন হাউস গ্যাস শুধু কার্বন ডাইঅক্সাইড নয়, গ্রিন হাউস গ্যাসের মধ্যে আছে মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, ওজোন, N2O, H2, এরা প্রত্যেকটাই আমরা কম বেশি ছাড়ছি। তার মধ্যে মিথেনটা কিন্তু মেনলি আসছে বিভিন্ন জীবজন্তুর পচন থেকে, মাছ গ্যাসের মধ্যে দিয়ে আসছে, তাই তো? মেথোজেনিক ব্যাকটেরিয়া যে মিথেন তৈরি করছে, সেইগুলো কিন্তু বাতাসে এমনি আসবে, ওটা তুমি ঠেকাতে পারবে না, ওটা চিরকাল ধরেই আসবেই। তো এই গ্যাসগুলো কিন্তু ক্রমাগত এখানে অ্যাকুমুলেশন হচ্ছে, বাড়তে থাকছে। ফলে ইনফ্রারেড রশ্মিটা, সূর্য থেকে যে ইনফ্রারেড রশ্মিটা আসছে, সেটা কিন্তু অনেক বেশি শোষণ হচ্ছে। যত বেশি শোষণ হবে, তত কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়বে। এই বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়লে কিন্তু এর অনেক বিপদ আছে। তুমি ওষুধ খাচ্ছ, রোগ হয়েছে, ওষুধ খাচ্ছ, খুব ভালো। ওষুধ বেশি খেলে কিন্তু আবার অন্য রোগ হয়। সুতরাং মনে থাকে যেন তোমার ঠিক যতটা দরকার ততটাই তুমি ব্যবহার করবে, অর্থাৎ তোমাকে একটা মেনটেন করতে হবে। এটা যদি তুমি না করো, তাহলে কিন্তু তোমার সভ্যতা বিনষ্ট হবে। গ্রিন হাউস এফেক্ট নিয়ে আমাদের পড়ার মেন কারণ এটাই। এবারে আবার কি হলো? কেউ জয়েন করবেন নাকি? না, হ্যাঁ, ঠিক আছে, ছাড়ো। এবারে আমরা আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস কিন্তু শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড নয়। তাহলে কে বলছে? কিছু কিছু গ্যাস আছে তার কিন্তু তাপ উৎপন্ন করার ক্ষমতা, তাপ শোষণ করার ক্ষমতা কার্বন ডাইঅক্সাইড থেকেও অনেক বেশি। সাধারণত কার্বন ডাইঅক্সাইডকে আমরা স্ট্যান্ডার্ড ধরি। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যে মিথেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, CFC, ওজোন, N2O, H2O। মেইন ইম্পর্ট্যান্ট হচ্ছে এ যত শোষণ করে, মানে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ধরো একটা কার্বন ডাইঅক্সাইড মলিকুল আছে, সে যত পরিমাণে শক্তি বা ইনফ্রারেড শোষণ করতে পারে, জেনে রাখবে মিথেন তার 25 গুণ শোষণ করে। CFC 15,000 থেকে 20,000 গুণ শোষণ করে। নাইট্রাস অক্সাইড 200 গুণ শোষণ করে। তার মানে শোষণের মাস্তান হচ্ছে ঠিক আছে। সুতরাং CFC আমাদের যে কত ক্ষতি করে চিন্তা করা যায় না। সে ওজনকে ডিস্ট্রয় করে, ট্রোপোস্ফিয়ারে যতক্ষণ থাকবে ততক্ষণ এই কারখানা করবে, আর যখন স্ট্র্যাটোস্ফিয়ারে যাবে তখন যে ওজনের 12টা বাজাবে। সুতরাং CFC ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং। কিন্তু প্রশ্ন উঠছে, পৃথিবীতে এই যে বিশ্ব উষ্ণায়নটা হচ্ছে, এতে কিন্তু সবচেয়ে বেশি কন্ট্রিবিউশনটা কার জানো? কার্বন ডাইঅক্সাইড। কারণটা কি? অর্থাৎ তুমি যদি কন্ট্রিবিউশন দাও, অর্থাৎ কে কতটা দায়ী, তাহলে তুমি দেখবে কার্বন ডাইঅক্সাইড 50% দায়ী, মিথেন 19% দায়ী, CFC 16% দায়ী, ওজোন 8% দায়ী,
নাইট্রাস অক্সাইড 5% দায়ী, জলীয় বাষ্প 2% দায়ী। তাহলে তুমি বলতে পারো সিএফসির এত হাই ক্যাপাসিটি, তো ও মাত্র 16% কেন? কারণ মনে রাখতে হবে কার্বন ডাইঅক্সাইড ন্যাচারালি তৈরি হচ্ছে, কাজে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পৃথিবীতে যত, সিএফসি তার 1000 ভাগের 1 ভাগও না। কি বললাম বুঝেছো? যার জন্যে কার্বন ডাইঅক্সাইডের শোষণ ক্ষমতা মিথেন, সিএফসি ও মানে নাইট্রাস অক্সাইড এদের থেকে অনেক কম হওয়া সত্ত্বেও কিন্তু ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন তাই। কথাটা বোঝা গেল? 2 নম্বর, সিএফসি কে তুমি টোটালি কন্ট্রোল করতে পারবে, কার্বন ডাইঅক্সাইড তুমি কন্ট্রোল করতে পারবে না। কারণ কি, জ্বালানি বন্ধ করে দিলে তো সভ্যতা শেষ। তুমি বাঁচবে কি করে? তুমি তো, তোমাকে গাড়িতে চড়তেই হবে, নাহলে তুমি এক জায়গায় দাঁড়িয়ে যাবে কি করে? তাহলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, তুমি ঠেকাতে পারবে না। সেই জন্য বারবার বলছে অরণ্য লাগাও, গাছ লাগাও, গাছ লাগাও। গাছ কত লাগাবে? মানুষ যে হারে বাড়ছে, গাছ কোথায় লাগাবে? আর জায়গায় নেই। মানুষের যদি পপুলেশন কন্ট্রোল না করতে পারে, আর গাছ লাগানোর জায়গা থাকবে না। সুতরাং সমস্যা একভাবে সমাধান হয় না। এইটা সমাধান করলে যে সমাধান হবে, ব্যাপারটা এরকম নয়। তাহলে মনে রাখতে হবে যে বিশ্ব উষ্ণায়ন যেটা হচ্ছে, সেই বিশ্ব উষ্ণায়নে কিন্তু এদের ভূমিকা আছে। এখন এখানে তুমি প্রশ্ন করতে পারো যে পৃথিবীতে যদি এইসব গ্যাসের প্রত্যেকের ভূমিকা থাকে, তো এরা কোন সোর্স থেকে আসছে? এরা কোথা থেকে আসছে পৃথিবীতে? দেখো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আসছে তো প্রাকৃতিকভাবেই আসছে, কারণ প্রাণী থাকবে, জ্বালানি পোড়ালে কার্বন ডাইঅক্সাইড অটোমেটিক্যালি বেরোবে। তাহলে এটা হচ্ছে ন্যাচারাল সোর্স। মিথেন আমরা জানি পচে, যে কোনো জিনিস পচা মুক্ত সূত্র থেকে মিথেন আসে। তো মিথেন তুমি ওটাকে জিরো করতে পারবে না, কারণ মানুষ যখন জন্মায়নি তখনও কিন্তু মিথেন গ্যাস ছিল। এবং আলেয়া, আমাদের ঠাকুরদাদারাও আলেয়া দেখেছে। আলেয়া, আলেয়া বলে। আয়লা হলো যদি, আয়লা তো ঝড়। আলেয়া হচ্ছে মানে তোমার হঠাৎ দেখছো মাঠের মধ্যে একটা আগুন জ্বলছে, আলো জ্বলছে, একে বলে আলেয়া বলে। এটাতে বহু লোক, তখনকার দিনে রাস্তার পর রাস্তা ফাঁকা ছিল, এবার একটা আলো দেখে মনে করছে আমার আগে বোধহয় কেউ একটা লোক যাচ্ছে, এটাই রাস্তা। এবার তুমি ওদিকে যাচ্ছ, ওই যে আলোটা সরে সরে যায়, ওটা কি আসলে মিথেন গ্যাসটা হয়ে মানে জ্বলে যায়, ওটাকে আলেয়া বলে। অনেকে ভূত ভেবে যায়। হ্যাঁ, তো এটাতে কি হচ্ছে, তখন ওইগুলো কিন্তু বরাবরই ছিল। ওগুলো যেটা হয় বিভিন্ন জায়গায় দেখবে, খুব পুরনো পরিত্যক্ত পুকুরেতে পা দিলে দেখবে হু করে গ্যাস বেরোয়। ওই গ্যাসগুলো সবই কিন্তু মিথেন গ্যাস। হ্যাঁ, বহু পচা পুকুর দেখবে ওখানে হু করে গ্যাস বেরোয়, ওই গ্যাসগুলো কিন্তু সবই হচ্ছে মিথেন গ্যাস। ওগুলো সবই হচ্ছে, ওগুলো আগুন জ্বলবে, কিন্তু তুমি আগুন দিলে আগুন জ্বলবে। ঠিক আছে? তো এগুলো মিথান মানে এগুলো হচ্ছে, হ্যাঁ, ব্যাকটেরিয়া থেকে ফরমেশন হয়, মিথেন তৈরি হয়, এটা ন্যাচারাল প্রসেস, এটা হবে। সুতরাং মিথেন এটা থাকবেই। এবার আসে সিএফসি। সিএফসি আমরাই করেছি, হলো? হ্যাঁ, সুতরাং এখন কোনো ব্যাপার হয় না অবশ্য, এখন তো ব্যান্ড হয়ে গেছে 2000 পরে, মানে 2000 সালের পরে সিএফসি দিয়ে কেউ কিছু করতে পারবে না। আচ্ছা, ওজন সামান্য তৈরি হয়, এদিক ওদিক করে হয়, খুবই সামান্য যদিও। এছাড়া নাইট্রাস অক্সাইড, যে তুমি যে জ্বালানি পোড়াচ্ছ, এর মধ্যে কিছু নাইট্রোজেনিয়াস কম্পাউন্ড ইম্পিউরিটিস হিসেবে থাকে, এবং এগুলো যখন কম্বাসন হয় তখন কিছু নাইট্রোজেনের অক্সাইড তৈরি হয়, যার জন্য জেট প্লেন থেকে যে নাইট্রাস অক্সাইডটা বা নাইট্রিক অক্সাইডটা আসে, কেন আসে? ওই জ্বালানি থেকেই আসে। ধোঁয়ার মধ্যে কিছু থাকে, তখন যখন কম্বাসনটা হয় তখন কি হবে, জ্বালানির মধ্যে হাইড্রোকার্বন থাকে, কার্বন ডাইঅক্সাইড জল হয়, কিছু ইম্পিউরিটিস হিসেবে নাইট্রোজেন কম্পাউন্ড থাকে, সেটা কিন্তু পুড়ে যায়, পড়ে গিয়ে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডস হয়ে যায়। তো ওইটাই হচ্ছে নাইট্রোজেন অক্সাইডসের সোর্স। জ্বালানি পোড়ালে কিন্তু নাইট্রোজেনের অক্সাইডস হবে। কি বোঝা গেল? এবং এছাড়াও প্রাকৃতিকভাবেও কিছুটা হয়। তোমরা জানো, যখন
বাজ পড়ে, তো ওই যে টেম্পারেচার, ওই টেম্পারেচারে নাইট্রোজেন অক্সিজেন পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে। যাই হোক, তো এর কিছু সোর্স আছে, জলীয় বাষ্প তো আছে, তো এগুলো যে ন্যাচারাল সোর্স, এই সোর্সগুলো থাকবে এবং তুমি এর মধ্যে সিএফসিটাকে হয়তো টোটালি কন্ট্রোল করতে পারবে, আর কোনোটাকেই তুমি কন্ট্রোল করতে পারবে না, কারণ বাকিটুকু নেই তুমি জিরো করতে পারবে না। তা ম্যাক্সিমাম তুমি খুব সাবধানতা নিয়মকানুন কড়াকড়ি করে তুমি এটিকে অফ করে দেবে, বাকিরা তো থাকবে। 2 নম্বর হচ্ছে বিশ্ব উষ্ণায়নের মধ্যে 50% কন্ট্রিবিউট করছে যে, তার গায়ে তুমি হাত দিতে পারলে না। তা তোমায় কি করতে হবে? তোমায় যেটা করতে হবে, কার্বন ডাইঅক্সাইডকে যাতে কম তৈরি হয় তার জন্য ব্যবস্থা করতে হবে, এবং কার্বন ডাইঅক্সাইড যেন অধিক পরিমাণে শোষিত হয়, তার মানে অরণ্য বেশি করে লাগাতে হবে, এছাড়া উপায় নেই। কি বোঝা যাচ্ছে? বেশ, এবারে বলছে, দেখো এখানে বলছে যে বিশ্ব উষ্ণায়নে পরিবেশের প্রভাব আলোচনা করো, বা গ্রিন হাউস প্রভাবের ফলে পরিবেশের যে প্রতিকূল প্রভাব পড়েছে তা উল্লেখ করো। মাধ্যমিকে 2017 সালে এই কোশ্চেনটা পড়েছিল। সেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্টের গ্রিন হাউস এফেক্টের যে ফল, অর্থাৎ তার যে কুফল, সে কুফলটা, সুফল তো একটাই, সেটা হচ্ছে যে মানুষের জন্মাতন এই একই পর্যন্ত, কিন্তু তাকে আমরা এখন গ্রিন হাউস এফেক্ট বলতে ওভারহিটিংটা বোঝাই। গ্রিন হাউস এফেক্টের জন্য এত আলোচনা তো করার দরকার নেই, ওটা তো নর্মালি হয়েছে, ঠিকই আছে, এটা আমাদের আশীর্বাদ হয়েছে বলে আমরা বেঁচে আছি। কিন্তু আজকে এইটা নিয়ে এখন এত আলোচনা করছি কেন? এত আলোচনা করছি কেন? কারণ এর কুপ্রভাব পড়তে আরম্ভ করেছে। সে কুপ্রভাবগুলো কি? নাম্বার 1, যদি গড় উষ্ণতা, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পায়, মনে রাখতে হবে এই সাইকেলটা আছে, একদম নর্দার্ন, উত্তর মেরু দক্ষিণ মেরুতে তোমার ওদের বসন্তকাল মানে হচ্ছে, ওদের গ্রীষ্মকাল মানে হচ্ছে বরফ গলছে, আর ওদের শীতকাল মানে -32 ডিগ্রি টেম্পারেচার, ওটা থাকবে। আবার নিরক্ষীয় অঞ্চলের টেম্পারেচারটা তো উপরে উঠবে, যখন আমরা তো জানি যে 50 ডিগ্রি পর্যন্ত উঠে যায়, 50, 52, 53 পর্যন্ত উঠে যায়। আবার শীতকালে খুব যখন নামে তখন ওই 10 ডিগ্রি, 5 ডিগ্রি, 7 ডিগ্রি, 0 ডিগ্রিতেও নামে না, খুব কম জায়গাতেই নামে। যাই হোক, তো যদি টেম্পারেচার পৃথিবীর অ্যাভারেজ বেড়ে যায়, মেরু অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে বরফ, এবং মনে রাখতে হবে মেরু অঞ্চলে আমরা বলি কুমেরু মহাদেশ, সুমেরু মহাদেশ, আসলে মহাদেশ ও তো জল, কুমেরু সাগর, সুমেরু সাগর, তো ওখানে সবসময় বরফ থাকে বলে ওটাকে তুমি হেঁটে চলে বেড়াতে পারো, তো সেই জন্য মহাদেশ। তাহলে এই যে প্রচন্ড যে বরফ, সে তুমি যখন গড় উষ্ণতা বাড়লে এই বরফটা তো গলবে, গলবে না? গলবে না? গললে তো পৃথিবীর জল অনেকটা বেড়ে যাবে। তাহলে মনে রাখতে হবে, তাহলে কি হবে? সমুদ্রে জলরাশি জলস্ফীতি দেখা দেবে, এবং জলস্ফীতি দেখা দিলে বুঝতেই পারছো যে দুটো সুমেরু কুমেরু দুদিকের বরফ যদি পুরোপুরি গলে, তাহলে কিন্তু জল লেভেল কিন্তু অনেকটা উপরে উঠে যাবে, এবং যেগুলো যে দেশগুলো নিচু সেগুলো কিন্তু প্লাবিত হয়ে যাবে। ঠিক আছে? এবং বিজ্ঞানীরা হিসেব করে দেখিয়েছেন যে 2050 সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এমনভাবে বৃদ্ধি পাবে যে সমুদ্র উপকূলের অনেক স্থলভাগ সমুদ্রের তলায় চলে যাবে। 2050 সালে, বেশি দিন না, 30 বছর। মানে তোমরা যখন তখন বেশ সাবালক হয়ে ঘুরে ঘুরে বেড়াবে, তখনই এরকম হতে পারে, যদি এখন থেকে তুমি কন্ট্রোল না করো। কন্ট্রোল করলে হবে না, কন্ট্রোল না করলে কি হবে সেটা বলা হচ্ছে। 2 নম্বর, জলবায়ুর পরিবর্তন। জলবায়ুর কি পরিবর্তন হবে? বিশ্ব উষ্ণায়নের ফলে উষ্ণমণ্ডলের দেশগুলিতে গ্রীষ্ম ঋতু দীর্ঘায়িত হবে ও মেরু অঞ্চলে শীত বৃদ্ধি পাবে। ইন্টারেস্টিং, তোমার মনে হচ্ছে
যে মেরু অঞ্চলে তাহলে বোধহয় টেম্পারেচারটা বাড়বে, উল্টোটা হবে। এখানে নিরক্ষীয় অঞ্চলে যত উষ্ণতা বাড়বে ওদের তত ঠান্ডা হবে। কি বললাম বুঝেছো? এটা জলবায়ু পরিবর্তনের নেচার, প্রাকৃতিক যে সার্কুলেশন হচ্ছে, বিভিন্ন টেম্পারেচার ভ্যারিয়েশন হচ্ছে, ওরা তো কিছু নিয়ম কানুন মেনে চলে, সেই নিয়ম অনুসারেই এটা হবে। বিশ্ব জুড়ে বৃষ্টিপাত চক্র বিঘ্নিত হবে, কোথাও বন্যা হবে, কোথাও খরা হবে, অর্থাৎ টেম্পারেচার ডিফারেন্সটা বাড়বে, সোজা কথা। ফসলের প্রভাব কি হয়? বলো অতিবৃষ্টি অনাবৃষ্টির প্রভাবে উৎপাদন হ্রাস পায়, কারণ অতিবৃষ্টিতেও কি হয়? উৎপাদন হ্রাস পায়। অনাবৃষ্টিতেও উৎপাদন হ্রাস পায়। তার মানে কি হলো? মানুষ সৃষ্টি করছে মানুষকে মারার ব্যবস্থা করার জন্য। বেশ, পরিবেশের উপর কি প্রভাব হবে? দাবানল বৃদ্ধি পাবে, সেটা তো টেরই পাচ্ছ। আমাজনে এর আগে কোনো সময় দাবানল হয়নি, মানে হয়নি ছোটখাটো হয়েছে, এরকম ম্যাসিভ দাবানল কিন্তু আমাজনে এর আগে কোনোদিন হয়নি। পানীয় জলের যোগান কম হবে, সেটাও টের পাচ্ছ। জল পয়সা দিয়ে কিনে খেতে হচ্ছে। আজ থেকে 50 বছর আগে যারা জন্মেছিল তারা ভাবতেই পারে না জল পয়সা দিয়ে কিনে খেতে হয়। পরিবেশের বাস্তুতন্ত্র বিঘ্নিত হবে। স্বাস্থ্যের উপর প্রভাব, বেশি উষ্ণতায় জীবাণু সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভাইরাস ও ব্যাকটেরিয়া ঘটিত রোগের প্রকোপ বৃদ্ধি পাবে, ফলে ম্যালেরিয়া, ডেঙ্গি, হাঁপানি, অ্যালার্জি এ সমস্ত বৃদ্ধি পাবে। সেটা তো আমরা হারাহারি টের পাচ্ছি। ঠিক আছে, এই তো গেল সমস্যা। তাহলে ব্যাপারটা খুব বিপজ্জনক, এতটা বিপজ্জনক আমরা বুঝে উঠতে পারিনি, কিন্তু এখন মনে হচ্ছে সত্যিই তো খুব বিপজ্জনক। তাহলে কি করতে হবে? এবার কি করতে হবে বুঝলাম তো, সব সমস্যা তো বুঝলাম, সমস্যা তো। তাহলে এবার প্রশ্ন যে গ্রিন হাউস প্রভাব নিয়ন্ত্রণ করার উপায় কি? এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, বাঁচতে গেলে নিয়ন্ত্রণ করতে হবে। তা কি করে নিয়ন্ত্রণ করব? উত্তর, গ্রিন হাউস প্রভাব নিয়ন্ত্রণ করতে হলে গ্রিন হাউস গ্যাস নির্গমন নিয়ন্ত্রণ করা প্রয়োজন। ট্রপোস্ফিয়ারের উষ্ণতার জন্য মুখ্যত দায়ী কার্বন ডাইঅক্সাইড, কারণ 50% ইজ কন্ট্রিবিউটেড বাই কার্বন ডাইঅক্সাইড। আর 2 নম্বর হচ্ছে মিথেন, ওজোন, নাইট্রাস অক্সাইড, এগুলো কিন্তু আমাদের কন্ট্রোলের বাইরে। কিন্তু আমরা নিজেরা যেটা সভ্যতার ফলে যে সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইডটাকে যদি আমি কমাতে পারি তাহলে কিন্তু আমার উষ্ণায়ন অনেকটাই কমে যাবে। জীবাশ্ম জ্বালানির দহনে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। মনুষ্য, জীব জন্তুর নিঃশ্বাসের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাতাসে ছেড়ে দেয়। সুতরাং প্রাণী ও মানুষের সংখ্যা বৃদ্ধি পেলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এমনিতেই বাড়বে। কিন্তু যে প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড প্রাকৃতিক উপায়ে শোষিত হয় তা হলো উদ্ভিদের সালোক সংশ্লেষণ। উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে বাতাসের অক্সিজেন গ্যাস ছাড়ে। সুতরাং বনসৃজন যেমন জরুরি তেমনি অরণ্য ছেদন যথাসম্ভব নিয়ন্ত্রণ করা দরকার। তাহলে এটা তো একটা ফান্ডামেন্টাল জিনিস, করতেই হবে, এছাড়া উপায় নেই। যার জন্য তোমরা দেখবে এখন বলছে সামাজিক বনসৃজন। সামাজিক বনসৃজন মানে কি? এখন বনাঞ্চল তো নেই, সব তো মনুষ্য অঞ্চল হয়ে গেছে। তাহলে বাড়ির প্রত্যেকের বাড়িতে গাছ লাগাও। দিল্লিতে কিছু কিছু নার্সিং হোমে যখন কোনো শিশু জন্মায় তার সঙ্গে একটা গাছ দিয়ে দেয়। দিল্লিতে তুমি যখন একটা শিশু জন্মায় তখন তার সঙ্গে একটা গাছও দিয়ে দেয়। যে এই গাছটা আপনার যখন শিশু জন্মালো তার সঙ্গে কিন্তু ওর যে অক্সিজেন লাগবে তার জন্য এই গাছটা আমি আপনাকে দিয়ে দিই। একদম সাইকোলজিক্যাল এফেক্ট আছে। বেশ, তাহলে মনে রাখতে হবে সুতরাং নিম্নলিখিত উপায়ে বাতাসে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমানো সম্ভব। বনসৃজন নিয়ন্ত্রিত অরণ্যচ্ছেদন 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস ও অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি। এইখানেই প্রশ্ন উঠছে, জ্বালানি এবং প্রচলিত অপ্রচলিত কথাটা উঠছে। ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে। এখানে কতগুলো কথা, হ্যাঁ সেটা। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, অনেক সময় প্রশ্ন পড়ে পরীক্ষায়, গ্রিন হাউস প্রভাব বলতে কি বোঝায়? তুমি কি উত্তর লিখবে? যে প্রাকৃতিক প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প প্রভৃতি কয়েকটি গ্যাসীয় পদার্থ
পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত অপেক্ষাকৃত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের অবলোহিত রশ্মি আংশিকভাবে শোষণ করে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয় এবং ভূপৃষ্ঠ তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রেখে পৃথিবীতে জীব ও উদ্ভিদকুলের বেঁচে থাকার পক্ষে অনুকূল পরিবেশ সৃষ্টি করে, তাকে গ্রিন হাউস প্রভাব বলে। ডেফিনেশন কিন্তু এটাই। কারণ গ্রিন হাউস প্রভাব মানুষের মঙ্গলজনক। গ্রিন হাউস প্রভাবে যখন বেকায়দা হয়ে যাচ্ছে তখন সেটা মুশকিল হয়ে যাচ্ছে। তাহলে গ্রিন হাউস প্রভাবটা খারাপ এটা কিন্তু নয়। গ্রিন হাউস প্রভাবটা না থাকলে আমরা বেঁচেই থাকতাম না। তাহলে গ্রিন হাউস প্রভাব যদি কাকে বলে, এটা যদি গ্রিন হাউস প্রভাব কি বা কাকে বলে, তাহলে বলতে ডেফিনেশনটা কিন্তু এইভাবে বলতে হবে। বেশ, এখন প্রশ্ন উঠছে যে বিশ্ব উষ্ণায়নকে নিয়ন্ত্রণ করতে গেলে কি কি নিয়ন্ত্রণ করা জরুরি। নাম্বার 1, যে তোমাকে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস যথাসম্ভব কম ব্যবহার করে অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, বায়ু শক্তি, মনে রাখতে হবে শক্তি আমাদের দরকার, সভ্যতার জন্য শক্তি দরকার, কিন্তু যে শক্তিতে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে না তাকে আমরা বলছি অপ্রচলিত শক্তি, বা অপ্রচলিত বলা উচিত না, অল্টারনেট শক্তি, বিকল্প শক্তি। এখন এর মধ্যে কিছু শক্তি কিন্তু আমরা বরাবরই ব্যবহার করে আসি, সেটা কিন্তু প্রচলিত শক্তি, সেটা অপ্রচলিত শক্তি নয়। বলো তো দেখি সেটা কি? না, সৌরশক্তি আমরা তোমার ঠাকুর দাদার বাবা সৌরশক্তি ব্যবহার করতো, তাই না? হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, জলবিদ্যুৎ কেন্দ্র, এটা বহুকাল আগের থেকে ছিল। জানিস না? এই যে ড্যাম দিয়ে যে তোমার যে জল দিয়ে তারপর তোমার টারবাইন ঘুরিয়ে যে তড়িৎ উৎপন্ন করে, এটা কিন্তু অপ্রচলিত নয়, এটা প্রচলিত, কিন্তু এতে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। বায়ু শক্তি তারও পরে এসেছে, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বহু আগের থেকেই আছে। ঠিক আছে, আচ্ছা এবার চলে এসো। তাহলে যদি তোমরা সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, বায়ু শক্তি ইত্যাদির ব্যবহার যদি বাড়াও, তাহলে আস্তে 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 তুমি দেখো ভারতবর্ষে টোটাল শক্তির 90% কিন্তু আমরা জ্বালানি থেকে পাই, সেখানে সারা পৃথিবীতে 75% মাত্র জ্বালানি থেকে পাই। মানে ওরা কিন্তু 25% কিন্তু অপ্রচলিত শক্তি থেকে নেয়, আমরা মাত্র 10% নিই। তাহলে আমাদের এটা বাড়াতে হবে, না হলে কিন্তু হবে না। হ্যালো, মর্নিং। হ্যাঁ, 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 ও আসবে এখনো শোনে, সেটা সোমবার দিন আমরা রেডি করে রাখি, সোমবার দিন। হ্যাঁ, আচ্ছা আরেকটা কথা বলি। হ্যাঁ, বলছি যে একটা গিজার লাগাতে হবে, গিজার একটা লাগাতে হবে। হ্যাঁ, ভোরবেলা চান ফান করতে হবে বা রাত্রিবেলা এসে চান ফান করবে, তো একটা গিজার দরকার। হ্যাঁ, হ্যাঁ, 10 লিটার। হ্যাঁ, খুব বড় না, 20 লিটার না, 10 লিটার। হ্যাঁ, 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 হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে যেটা ভালো করে পারে, আমি এটা আমার কোনো জ্ঞান কমবি নেই ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাল্টে দেবে একদম 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 পাল্টে দেবে হ্যাঁ হ্যাঁ পাল্টে দেবে হ্যাঁ হ্যাঁ একদম 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 যা যাবে ও কিছু করার নেই। আবার ঠিক একদম একদম হ্যাঁ। আচ্ছা, গিজারটা লাগাবে কোথায় সেটা হচ্ছে কথা। অপশন তো কোথায় করা আছে, তো এখন বলছি যে ওই দুটো তো জায়গা আছে, জেনারেল বাথরুম একটা আছে, ঘরের মধ্যে বাথরুম আছে। হ্যাঁ একদম 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 সে ঠিক আছে, না দরকার নেই, শুধু ওইটা দিলেই হয়। ব্যাস ব্যাস হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না 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 হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ না, হুড়ুড়ি করার কিছু নেই, সোমবারে না হলে মঙ্গলবারে হবে। আমার কথা হচ্ছে হতে হবে, এই হচ্ছে কথা। সোমবার পর্যন্ত হচ্ছে না গ্যারান্টেড। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে একদম একদম ঠিক আছে। সে পরে বলবো, সেটা আমি তো হ্যাঁ সেটা আগে বলা যাবে না, কারণ পরিস্থিতি অনুসারে কি হবে। হ্যাঁ 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 ব্যাস ঠিক আছে। ঠিক আছে ঠিক 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 হ্যাঁ ঠিক 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 আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এবারে এসো, চলে এসো। ফ্রেয়ন সিএফসি, ফ্রেয়নটাকে টোটালি ডিস্ট্রয় করে দিতে হবে, ফ্রেয়ন যেন একটু না থাকে। ফ্রেয়ন মানে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বনস, সিএফসি ক্লোরোফ্লোরোকার্বনস। কিন্তু দেখো এটা হচ্ছে কোনো কাজে লাগে না, ভালোর থেকে অকাজেই বেশি লাগে। সুতরাং এটা কি দরকার, এটা টোটালি বন্ধ যদি করি তাহলে আমার ওজনও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, আর তোমার বিশ্ব উষ্ণায়নও কিন্তু অনেকটা খানিকটা কন্ট্রোল হবে। ধরো ওটার কন্ট্রিবিউশন প্রায় 16%, নট এ ম্যাটার অফ জোক, 16% কিন্তু খুব খারাপ নয়। এবার বলছে শিল্পক্ষেত্রে ও যানবাহনে ব্যবহৃত ইঞ্জিনের দক্ষতা বাড়ানোর প্রযুক্তি উদ্ভাবন করে জীবাশ্ম জ্বালানির অপচয় কমিয়ে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ নিয়ন্ত্রণে। এটা লং টার্ম প্রসেস, এখনই বললে এখনই হবে না। যে বলছে যে এবারে আমরা যদি একই পরিমাণে শক্তি তৈরি করতে গিয়ে যদি আমরা কম জ্বালানি খরচা করতে পারি, তাহলে কি হলো, আমার ইঞ্জিনের দক্ষতা বেড়ে যাবে। একটা উদাহরণ বলা যায়, ধরো তুমি একটা মোটর সাইকেলে করে 1 লিটার পেট্রোল ভরে তুমি 1 লিটার পেট্রোল খরচা করলে মানে তো কার্বন ডাইঅক্সাইড করে বাতাসে ছেড়ে দিবে, সেটাতে তুমি 32 কিলোমিটার যেতে পারছো। আরেকজন কি করছে, একই পরিমাণে তেল খরচা করে সে কিন্তু
60 কিলোমিটার যেতে পারছে। তাহলে 60 কিলোমিটার তোমার যেতে গেলে তুমি 2 লিটার পেট্রোল খরচা করতে। তো 2 লিটার তুমি বলো আমার পয়সা যাবে কিনেছি, কিনেছো বেশ করেছো, কিন্তু কার্বন ডাইঅক্সাইড তো বাতাসে ছাড়ছো, কি ঠিক কিনা? ফলে কি হচ্ছে, ফলে তুমি কিন্তু উষ্ণায়নে তুমি কিন্তু একটা কন্ট্রিবিউট করবে। সুতরাং যত উন্নত টেকনোলজি তুমি ব্যবহার করতে পারবে তত কিন্তু কার্বন ডাইঅক্সাইড পরিমাণটা তুমি কম ছাড়বে। কার্বন ডাইঅক্সাইড তুমি ছাড়বেই, কারণ বাঁচতে গেলে তোমায় এগুলো ব্যবহার করতে হবে। কি বোঝা গেল ব্যাপারটা? সেই জন্য এই পয়েন্টের কথা বলেছে। তারপরে বলছে আবর্জনা প্রক্রিয়াকরণ করে মিথেন গ্যাসের পরিমাণ কমানো প্রয়োজন, কারণ মিথেন একটি গ্রিন হাউস গ্যাস। এবার আবর্জনা থেকে কিন্তু জেনে রাখবে এই ব্যাকটেরিয়ার ফলে মিথেন তৈরি হয়। তাহলে যদি মিথেন তৈরি হয় হোক, তাতে অসুবিধা নেই, কিন্তু সেই মিথেনকে তুমি কম্বাসন করিয়ে জ্বালানির অল্টারনেট করে ব্যবহার করো, তাহলে তো কার্বন ডাইঅক্সাইড, মিথেন তো কার্বন ডাইঅক্সাইড থেকে দেখো তুমি তাহলে ক্ষমতা প্রায় 25 গুণ বেশি। কি ঠিক তো? তুমি যদি মিথেনকে কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট করতে পারো তাহলে তার তো হিট প্রোডিউসিং ক্ষমতা অনেক কমে যাবে, তাই না? সেই জন্য মিথেনটাকেও তোমার কন্ট্রোল করা সম্ভব। যদি আবর্জনা ফেলতেই থাকো তেমনি তো ওখান থেকে ফ্রি মিথেন হয়ে বাতাসে মিশে যাবে, তাতে তোমার তো জ্বালানিরও লস হবে। সুতরাং তুমি যদি একটা প্রসেস করে, একটা সঠিক প্রক্রিয়া আবর্জনাকে নিয়ে সেটা প্রসেস করে সেখান থেকে মিথেন গ্যাসটাকে নিয়ে সেটা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারো। গ্রামে গঞ্জে যেটা করে গোবর গ্যাস হিসেবে ব্যবহার করে, সেটা তোমার ফেলে রাখলে কি হবে, এমনিতে তো পচে ওখান থেকে তুমি মিথেন গ্যাস বেরোবে। আর কি বলেছে, নাইট্রোজেন ঘটিত অজৈব সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে, কারণ নাইট্রোজেনের অক্সাইডস এর মেইন সোর্স কিন্তু নাইট্রোজেন ঘটিত সার, অজৈব সার। কারণ জৈব সারগুলো কি হয়, ব্যাকটেরিয়া দিয়ে অ্যাবজর্পশন হয়ে যায়, ও নাইট্রোজেন অক্সাইডটা হয় না। কিন্তু যদি অজৈব সার ব্যবহার করো তাহলে কি হবে, তাহলে কিন্তু ওখান থেকে অ্যামোনিয়া হবে, সে অ্যামোনিয়ার অক্সিডেশন হবে, নাইট্রোজেনের অক্সাইডস হবে, ইত্যাদি ইত্যাদি, সাইডে কিন্তু অনেক কিছুই হবে। তাহলে এইগুলো তুমি যদি কন্ট্রোল করতে পারো তাহলে তুমি সমস্যাটা কিন্তু সমাধান করতে পারো। তাহলে এবারে প্রশ্ন উঠছে, তাহলে আমাদের সমস্ত কনসেন্ট্রেশনটা কোথায় চলে আসছে? আমাদের কনসেন্ট্রেট করে আসছে ওরে কার্বন ডাইঅক্সাইড কম কর, তাই তো? আলটিমেটলি তোমার এখানে চলে এলাম। বিশ্ব উষ্ণায়নে ঠেকাতে গেলে অনেক হিসেব নিকেশ করে যে দেখলাম যাই করো তাই করো, কার্বন ডাইঅক্সাইড থেকে কি করে কমাবে সেটা নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো, কারণ এইটা কিন্তু একটা খুব ফান্ডামেন্টাল জায়গা। তো কার্বন ডাইঅক্সাইড কম করতে গেলে আমার জ্বালানির প্রশ্নটা অটোমেটিক চলে আসছে। তাহলে জ্বালানি সম্পর্কে আমার 2-4 কথা জানতে হবে, তা নাহলে এটা কি করে কন্ট্রোল করবো? তাহলে জ্বালানি কাকে বলে? এই চলে এসো, জ্বালানিতে চলে এলো। তাহলে তোমাদের যে সিলেবাসে জ্বালানি কতটা ঢোকানো রয়েছে, কারণটা হচ্ছে ওইটাকে সামলানোর জন্য। তাহলে জ্বালানি কাকে বলে? দেখা যাক জ্বালানি কাকে বলে। যেসব পদার্থ দহনে বা নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে তাপ শক্তি বা আলোক শক্তি উৎপন্ন করে থাকে জ্বালানি। জ্বালানি বলতে গেলে শুধু এই জ্বালানি না, নিউক্লিয় জ্বালানি তো জ্বালানি, কিন্তু নিউক্লিয় জ্বালানিতে কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় না, কিন্তু যেটা তৈরি হয় সেটা আরো বিপজ্জনক। যাই হোক, কিন্তু ওটা তো জ্বালানি। উপাদানগত জ্বালানি 2 ধরনের, কার্বন যুক্ত জ্বালানি যেমন কাঠ, কয়লা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ইত্যাদি, আর কার্বন বিহীন যেমন হাইড্রোজেন গ্যাস, নিউক্লিয়ার জ্বালানি, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম ইত্যাদি। এখন হাইড্রোজেন গ্যাসও কিন্তু খুব ভালো জ্বালানি, এবং হাইড্রোজেন গ্যাসের জ্বালানিতে সুবিধাটা হচ্ছে এর কোনো সাইড এফেক্ট নেই, কারণ এই প্রোডাক্ট হচ্ছে জলীয় বাষ্প। তুমি যদি হাইড্রোজেন গ্যাসকে জ্বালাতে পারো তাহলে তোমার কি হবে, প্রচুর পরিমাণে তাপ তুমি পাবে, সঙ্গে তোমার প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইড হবে না, হবে কি জলীয় বাষ্প। জলীয় বাষ্প জেনে রাখবে তার কন্ট্রিবিউশন সব থেকে কম, আর প্লাস জলীয় বাষ্প বেশি হয়ে গেলে সে জলে কনভার্ট করে যায়, ফলে সে কখনোই কিন্তু সম্পৃক্ত জলীয় বাষ্প থেকে বেশি জলীয় বাষ্প কখনো বাতাসে আসবে না। কাজে তুমি যদি জলীয় বাষ্প দিয়ে কন্ট্রোল করতে পারতে তাহলে তোমার বিশ্ব উষ্ণায়ন এমনি তুড়ি মেরে কন্ট্রোল করা যেত, কিন্তু সেটা করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? হাইড্রোজেন গ্যাস কি তৈরি করা যায় না? না না না, তা না, হাইড্রোজেন গ্যাস তৈরি করা যায়। তাহলে সমস্যা কোথায়? বলছে হাইড্রোজেন গ্যাসের দহন বিপজ্জনক। যেমন আমি তোমাকে বলছি, জাপান তারা কিন্তু হাইড্রোজেন গ্যাসে গাড়ি চালানোর জন্য সেই গাড়ি তারা তৈরি করেছে, এবং হাইড্রোজেন গ্যাসে গাড়ি কিন্তু অনেকে চালিয়েছে,
কিন্তু এটা কখনোই মার্কেটে দেওয়া সম্ভব হয়নি। টেকনোলজিতে কোনো সমস্যা নেই। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে সেফটি সমস্যা। কেন সেফটি সমস্যা কেন বলছি? একটা হাইড্রোজেন গ্যাস চালিত গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে সে গাড়ি তো উড়ে যাবি, তার সঙ্গে আজ দিয়ে পাশ দিয়ে যে কটা গাড়ি আছে সব কটাই উড়ে যাবে। হাইলি এক্সপ্লোসিভ হাইড্রোজেন কম্বাসন, সেটা কিন্তু হাইলি এক্সপ্লোসিভ। এইটা কিন্তু কন্ট্রোল করতে পারে, কারণ তুমি হাইড্রোজেন গ্যাসটাকে তোমাকে রাখতে হবে একটা সিলিন্ডারে। কি বললাম বুঝেছো? এবার যদি কোনো কারণে ওইটার অ্যাক্সিডেন্ট করে তাহলে সিলিন্ডার বাস্ট করবে। সিলিন্ডার বাস্ট করা মানে হচ্ছে যে পুরো, সেই জন্য কিন্তু এই হাইড্রোজেন গ্যাস কিন্তু এর অল্টারনেট জ্বালানি হতে পারত, কিন্তু সেই টেকনোলজি কিন্তু এখনো বেরোয়নি। যদি এই টেকনোলজিটা কোনো সময় বেরিয়ে যায় তাহলে এই সমস্যা কিন্তু অনেকটাই সমাধান হয়ে যাবে। যেমন যেমন জ্বালানি নিয়ে পরে বলি, তোমরা জানো ফায়ারি আইসির নাম শুনেছো? মিথেন হাইড্রেট। জ্বালানি নিয়ে আমাদের যে একটা প্রচন্ড চিন্তা ছিল যে জ্বালানির যে আমাদের রিজার্ভার আছে সে 2030 সালের পরে এটা প্রচন্ড কমে যাবে, 2050 সালের পরে জ্বালানি প্রায় নিঃশেষিত হয়ে যাবে। কিন্তু এখন আর বিজ্ঞানীরা সেটা ভয় পাচ্ছেন না। কারণ হচ্ছে মিথেন হাইড্রেট যে পরিমাণ সন্ধান পাওয়া গেছে সেখান থেকে যে আমরা জ্বালানি পাবো সেটা আরো 100-200 বছর চলবে। তা সুতরাং তার মানে কি হচ্ছে? তার মানে এই যে অল্টারনেট ডেভেলপমেন্ট হচ্ছে, ডিসকভারি হচ্ছে, ডিসকভারিতে কি হচ্ছে? আমরা নতুন নতুন দিশা বের করে ফেলছি। তো এটা তো থাকবে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি। হয়তো কোন দিক দিয়ে কোন আউটিং হয়ে যেতে পারে, চেষ্টা করলে হবে না কোনো কাজের কথা না, এটা হতে পারে। কিন্তু আমাদের চেষ্টা তো চালিয়ে যেতে হবে। যদি একটা দাম বেরোতো তাহলে আমাকে সেইভাবে প্ল্যানিং করতে হতো। তার মানে অপ্রচলিত শক্তির উপর তোমাকে জোর দিতেই হবে। কি বোঝাচ্ছে কথাটা? তাহলে এখানে প্রশ্ন হচ্ছে জ্বালানি কাকে বলে? তাহলে এখানে একটা প্রশ্ন, এটা পরীক্ষার জন্য হতে পারে, এটা জ্বালানি কাকে বলে? কি বলছে? যেসব পদার্থ দহনে বা নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে তাপ শক্তি বা আলোক শক্তি উৎপন্ন হয় তাকে জ্বালানি। এবার দুষ্টু লোকেরা প্রশ্ন করলো, স্যার তাপ শক্তি আলোক শক্তি কেন? তুমি কি বলো? আমি আলোক শক্তি বলবো না, শুধু তাপ শক্তি বলবো। আমার নম্বর কাটবে না কাটবে না? কেন কাটবে? শুধু আলোর জন্য আমরা জ্বালানি খরচা করি। ছোটবেলায় হেরিকেনের আলোতে বই পড়তে মনে আছে? তুমি পড়তে না, তোমার বাবা বা তার ঠাকুর দাদারা পড়তে। সুতরাং তার মানে কি? তার মানে আলো উৎপন্ন করার জন্য কিন্তু আমাদের জ্বালানি খরচা করতে হয়। 2 নম্বর, কিন্তু ইলেকট্রিসিটিতে এই যে আলোটা জ্বলছে, এই জ্বালা জ্বলছে কেন? ইলেকট্রিক দিয়ে জ্বলছে। ইলেকট্রিকটা কিভাবে তৈরি হচ্ছে? কার্বন পুড়িয়ে। তাহলে কি হলো? তাহলে আলো কি, তাহলে ওইটা কি জ্বালানি নয়? ওই জন্য দুটো বলতে হয়। পরীক্ষার হলে কি একজন শুধু তাপ বলে ছেড়ে গেল, মাসে নম্বর কেটে দিল বা অর্ধেকটা নাম্বার দিল। এবার তুমি বলে স্যার এই কি হলো এটা? মনে থাকে যে বইয়ের সেজন্য বলা হয় ডেফিনিশনে যে কথাটি আছে প্রতিটি কথা লিখবে, একটা ওয়ার্ড এদিক ওদিক হবে শূন্য পাবে। কারণ প্রত্যেকটা কথা কিন্তু গুরুত্ব আছে। তোমার অ্যান্টেনা হচ্ছে না সেটা পরের কথা, কিন্তু প্রত্যেকটি কথা কিন্তু প্রচন্ড গুরুত্ব আছে। কি বোঝাচ্ছে? বেশ, এবার প্রশ্ন উঠছে ভালো জ্বালানির বৈশিষ্ট্য। আমরা জ্বালানিতে চলে এসেছি, তাহলে বলছে ভালো জ্বালানি কাকে বলে? বলছি ভালো জ্বালানি বা আদর্শ জ্বালানির বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। উচ্চ তাপন মূল্য। তাপন মূল্য মানে কি? 1 গ্রাম বা 1 লিটার গ্যাসকে, গ্যাস হলে সাধারণত লিটারে আমরা মাপি, আর এমনি হলে তরল বা কঠিন হলে আমরা গ্রাম বা কেজিতে মাপি। সেকে পোড়ালে যত পরিমাণে তাপ পাওয়া যায় সেটা হচ্ছে জ্বালানির তাপন মূল্য। তাহলে উচ্চ তাপন মূল্য হতে হবে, সহজ প্রাপ্যতা হতে হবে, দাম কম হতে হবে, আর কি জ্বলনাঙ্ক মাঝারি মানের হতে হবে। জ্বলনাঙ্ক কাকে বলে জানিস?
জ্বলনাঙ্ক, ইগনিশন পয়েন্ট, ইংরেজিতে বলে ইগনিশন পয়েন্ট, বাংলায় বলে জ্বলনাঙ্ক, অর্থাৎ যে উষ্ণতায় সেটা জ্বলে ওঠে। ও আচ্ছা আচ্ছা, ওটা কম হতে হবে। ওটা মাঝারি মানে, কম হলে হবে না, ওটা বেশি হলেও হবে না, কম হলে হবে। কম হলে থেকে আগুন লেগে যাবে। কম হলে কথায় কথায় আগুন লাগবে, হ্যাঁ, বেশি হলেও আর বেশি হলে কি হবে, ওর জ্বালাতে গেলেই জীবন বেরিয়ে যাবে। হ্যাঁ, অনেকটা ঝামেলা করতে হবে, তাই মাঝে কি ঠিক কিনা? সেই জন্য ভালো যে হবে তার হচ্ছে মাঝারি মানে তাপন মূল্য হতে হবে। এই প্রসঙ্গে দু একটা কথা, সেটা হচ্ছে আগুন লাগে কেন, কখন আগুন লাগে, কিভাবে আগুনকে কন্ট্রোল করা যায়। জ্বালানি মানেই তো তাই, বলছে আগুন লাগতে গেলে ফায়ার ট্রায়াঙ্গেল লাগে। ফায়ার ট্রায়াঙ্গেল মানে কি, বলছে তিনটে জিনিস একত্র না হলে কখনো আগুন লাগে না, আমরা তাকে বলি ফায়ার ট্রায়াঙ্গেল। সেটা কি কি? প্রথম হচ্ছে জ্বালানি, অর্থাৎ দাহ্য পদার্থ, অর্থাৎ যেটা জ্বলবে, দাহ্য পদার্থ বুঝিস, যেটা জ্বালানি, যাকে আমরা জ্বালানি বলছি, সেটা হচ্ছে দাহ্য পদার্থ, অক্সিজেন। কারণ জ্বলা মানেই হচ্ছে দহন, দহন মানে কি, অক্সিজেন দিয়ে বিক্রিয়া করাতে হবে, হলো। আর কি, আর হচ্ছে ইগনিশন টেম্পারেচার, অর্থাৎ জ্বলনাঙ্ক। জ্বলনাঙ্কের নিচে থাকলে আগুন লাগবে না। তুমি কেরোসিন নিয়েছ, বাতাস রয়েছে, কেরোসিন বিক্রি হচ্ছে, আগুন লাগছে? কেন লাগছে না? বাইরের টেম্পারেচারটা, এইবার তুমি ওখানে আগুন ধরিয়ে দাও, আগুন ধরালে শুধু হবে, টেম্পারেচারটা উঠবে, ঝাট করে আগুন লেগে যাবে। তার মানে এখানে যে জ্বলনাঙ্কের একটা বিরাট ভূমিকা রয়েছে। যখন প্রচন্ড আগুন লাগে তখন দমকল কি করে, জল দেয়। কেন জল দেয়? কিভাবে? দুটো, একটা হচ্ছে জল দিলে জলের লিন তাপ সাংঘাতিক হয়, ফলে জল যখনই তুমি দেবে সেই জলীয় বাষ্প হয়ে যাবে। জলীয় বাষ্প হলে কি হবে, অক্সিজেনটা বলতে সরে যাবে, ফলে কি হবে, জ্বালানির সংস্পর্শে অক্সিজেন আসতে পারবে না। দু নম্বর কি হবে, দু নম্বর হচ্ছে টেম্পারেচারটা ফল করে যাবে। টেম্পারেচারটা যেই ফল করে জ্বলনাঙ্কের নিচে নেমে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু আগুন বন্ধ হয়ে যাবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে কি, ধরো এত জায়গায় আগুন লেগেছে, সব জায়গায় নিভিয়ে দিল, কিন্তু ওইখানে একটুখানি আগুন তখনও জ্বলছে, মানে ওইটা কভার করতে পারে। যেহেতু দহন ইচ্ছেল হচ্ছে কি এক্সোথার্মিক রিয়াকশন, তাপোৎপাদক বিক্রিয়া, ফলে ও কিন্তু আবার তাপটা সাপ্লাই করতে থাকবে, করতে করতে আবার আগুন হয়ে যাবে। সেই জন্য দেখবে যখন ফায়ার ব্রিগেড জল দেয় তখন ওরা খুঁজতে থাকে যে কোথায় আগুন এদিক ওদিক আছে। ওটা তো আসবেই, কারণ ও তো আস্তে আস্তে, ও তখন তুমি মনে করলে সব ঠিক হয়ে গেছে, তুমি চলে যাবে, খালি করে দেখলাম আবার তাহলে কি বললাম, বুঝেছ? এবং জেনে রাখবে যে দহন উষ্ণতাটা ভীষণ ইম্পর্টেন্ট। তুমি জানো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, একটা গাছে বাজ পড়লো, গাছটা কিন্তু দাউ দাউ করে জ্বলছে, কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টির মধ্যে গাছটা জ্বলছে কি করে? কারণটা হচ্ছে ওখানে বাজ পড়ার দরুন টেম্পারেচারটা ওখানে 2000 ডিগ্রি উঠে গেছে, এবং ওই টেম্পারেচারে জলীয় বাষ্প ওখানে আটকে রাখতে পারছে না, অক্সিজেনকে কাট করতে পারছে না। জল দিয়ে কিছু হবে না ওখানে। হ্যাঁ, জল কন্টিনিউয়াস পড়তে পড়তে একটা সময় কন্ট্রোলে চলে আসবে, কিন্তু ও আগুন জ্বলতেই থাকবে। জ্বলে একটা সময় আসবে যে তখন কিন্তু, কারণ এই গাছ তো ভিজে, ভিজে গাছের তো দহন টেম্পারেচার অনেক বেশি লাগে। একটা এমনি কাটতে জ্বালাও, একটা ভিজে কাটতে জ্বালানো দেখি, কিন্তু 2000 টেম্পারেচার একটা ভিজে কাঠ ফেলে দাও, দাপ করে আগুন ধরে যাবে। তো এগুলো কিন্তু অনেক ব্যাপার আছে, কি বোঝা যাচ্ছে ব্যাপারটা? নেক্সট, এবারে আমরা বলছি জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে কেন।
তাহলে জীবাশ্ম জ্বালানি মানে কি, জীবাশ্ম জ্বালানি কাকে বলে? তাহলে এটা প্রথম প্রশ্ন, যে জীবাশ্ম জ্বালানি আমরা কাকে বলে? জীবাশ্ম জ্বালানি কি উদাহরণ দাও, বায়োফুয়েল কি উদাহরণ দাও। পাললিক শিলার অভ্যন্তরে আবদ্ধ হয়ে থাকা উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ বা প্রস্তরীভূত রূপকে জীবাশ্ম বলে, ফসিল বলে। উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম ভবনের ফলে কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস উৎপন্ন হয়, একে জীবাশ্ম জ্বালানি বলে। তার মানে কি, জীবের ভস্য হচ্ছে জীবাশ্ম, তাই তো? তার মানে মানুষের বা বিভিন্ন সময়ে গাছপালা, মুক্তরূপ মাটি পড়ে চেপে উচ্চ চাপে, উচ্চ মানে উষ্ণতায় সে কনভার্সন হয়ে যায়, ওই গিয়ে সে জ্বালানিতে কনভার্ট হয়ে যায়। এইটাকে জীবাশ্ম জ্বালানি। যেমন কয়লাগুলো আসা উদ্ভিদ থেকে, আর পেট্রোলিয়াম আসে প্রাণী থেকে। কে বললাম, বুঝেছ? তো এটাকে আমরা জীবাশ্ম জ্বালানি বলছি। এর রিজার্ভ কিন্তু পৃথিবীতে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট। এখন তুমি মাটি থেকে তেল তুলছো, খরচা করছো, তেল তুলছো, আরে বাবা, তেল তো অফুরন্ত তার তো ভান্ডার না। এবার যখন এই ভান্ডার শেষ হয়ে যাবে তখন তুমি কি করবে? তখন বিকল্প শক্তি আগের থেকে না করলে ঘুমিয়ে তুলতে সুইচ দিলাম, বিকল্প শক্তি করে তা আসবে না। আগে থেকে তার জন্য আসবে আসবে না। তাহলে এখানে প্রশ্ন উঠছে, অসুবিধা চলছে তো ভালো, এদিকে অসুবিধা তো বুঝতে পারছি না। আরে তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে? কজন আছে? মাত্র 5 জন আছে। চলে এসো। এবার প্রশ্ন হচ্ছে, জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে কেন, বা জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। দেখো, প্রকৃতিতে সঞ্চিত জীবাশ্ম জ্বালানির পরিমাণ নির্দিষ্ট, সুতরাং জীবনযাত্রার মানের উন্নতির জন্য প্রয়োজনীয় শক্তির চাহিদা মেটাতে যদি বেহিসাবীভাবে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয়, তবে অচিরেই জীবাশ্ম জ্বালানির ভান্ডার শেষ হয়ে যাবে। এই জন্য জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজন আছে। শিল্পের উন্নয়ন, মানব সভ্যতার উন্নয়ন, জীবনযাত্রার মানোন্নয়ন করতে হলে প্রচুর পরিমাণের শক্তির প্রয়োজন, এবং এই প্রয়োজন ক্রমবর্ধমান। মানে আজ থেকে 100 বছর আগে যে পরিমাণে জ্বালানি দরকার হতো, এখন কিন্তু তার থেকে বহুগুণ বেশি, এবং এটা আরো বাড়বে। তাই জীবাশ্ম জ্বালানির সংরক্ষণ দরকার। জীবাশ্ম জ্বালানিগুলির পুনর্নবীকরণযোগ্য নয়। পুনর্নবীকরণযোগ্য নয় মানে পুনরায় ফিরিয়ে আনা সম্ভব নয়। তার মানে এই রিজার্ভ কনস্ট্যান্ট, তুমি খরচা করলে শেষ হয়ে যাবে, ব্যাংকের টাকা। একবার ফুরিয়ে গেলে আর তৈরি করা যাবে না। তাই এগুলি সংরক্ষণ করা প্রয়োজন, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একে ব্যবহার করতে পারে। 2 নম্বর, জ্বালানি সংরক্ষণ করার অন্য অর্থ জ্বালানির পরিমিত ব্যবহার। তার মানে সংরক্ষণ করছি মানে আমি ব্যবহার করছি না, ব্যাপারটা এরকম নয়, ব্যবহার করতে হবে। একদম একদম একদম। পরিমিত জ্বালানি ব্যবহার করলে দহনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কম হবে, বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রিত হবে। এছাড়া পরিমিত জীবাশ্ম জ্বালানি ব্যবহারে অন্যান্য দূষক গ্যাস কম উৎপন্ন হবে, ফলে পরিবেশের দূষণও কমবে। একই সঙ্গে সাপও মরবে, লাঠিও মারবে। এইবারে প্রশ্ন উঠছে, পুনর্নবীকরণযোগ্য শক্তি ও পুনর্নবীকরণ শক্তি কাকে বলে? তাহলে একটা হচ্ছে যেটা হচ্ছে অফুরন্ত ভান্ডার আছে, সেটা হচ্ছে পুনর্নবীকরণ, আর যেটা অফুরন্ত ভান্ডার নেই, খরচা করলে শেষ হয়ে যাবে। তার মানে কি, সমস্ত জীবাশ্ম জ্বালানি কিন্তু পরিষ্কার। বেশ, তাহলে পুনর্নবীকরণ শক্তি কারা? এখানে একটা কথা দেখো, আমরা যেটা বলি সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, বায়ু প্রবাহের শক্তি, ইভেন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার আছে। জোয়ার ভাটা শক্তি কিন্তু একটা ধরনের, এখন পৃথিবীতে বহু জায়গায় কিন্তু জোয়ার ভাটা শক্তি কাজে লাগানো হচ্ছে। কিভাবে লাগানো হচ্ছে? তোমরা জানো, জোয়ারে জলটা চলে আসে, ওই সময় যদি টারবাইন দিয়ে জলটাকে তুমি ঘোরাতে পারো,
তাহলে তোমার ইলেকট্রিসিটি তৈরি হবে। আবার ভাটায় যখন চলে আসছে তখন সেখানে কিন্তু সেখানে সমস্যা আছে, হচ্ছে 5 মিটার যদি ডিফারেন্স হয়, মানে তোমার মানে জোয়ার এবং ভাটার মধ্যে যে ডিফারেন্স, এই লাইটটা যদি 5 মিটারের অর্থাৎ 15 ফুটের মতো না হয়, তাহলে এখান থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে সেটা লাভজনক হবে। কথা এখানে ইনভেস্টমেন্ট বিশাল বিশাল ইনভেস্টমেন্ট। আর একটা আছে ভূতাপ শক্তি। ভূতাপ শক্তিটা কোথায়, যেখানে তুমি জানো যে মাটির নিচে উষ্ণ প্রস্রবণ আছে। উষ্ণ প্রস্রবণ গুলো মানে কি, মাটির নিচে কিন্তু ওই পাললিক ওখানে প্রচন্ড উত্তাপ রয়েছে। এবার করে কি, বাড়ির থেকে জল ওখান থেকে ওখানে বিশাল ড্রিল করতে হয়, ড্রিল করে সেই জল পাঠাতে হয় এবং প্রচন্ড উচ্চ চাপে ওটা স্টিম হয়ে বেরিয়ে আসে, ওইটাকে দিয়ে টারবাইনকে ঘোরায়। এটাই বলে ভূতাপ শক্তি। এখানেও বিশাল ইনভেস্টমেন্ট। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন পড়ে সাধারণত পরীক্ষায়, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? এটা কিন্তু একটা খুব কমন প্রশ্ন, যে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে। ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ করার ক্ষমতাকে ব্যাহত না করে, অর্থাৎ প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণরূপে নিঃশেষিত না করে সুনিয়ন্ত্রিত উপায়ে প্রাকৃতিক সম্পদ আহরণ ও ব্যবহারের মাধ্যমে মানব জাতির উন্নয়নকে স্থিতিশীল উন্নয়ন বলে। একদম ডেফিনিশন মুখস্থ থাকবে এটা। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব কমন প্রশ্ন। এখানে কি বলছে, স্থিতিশীল উন্নয়নের প্রথম পদক্ষেপ হলো দূষণহীন বিকল্প শক্তির উৎসের সন্ধান করা, অর্থাৎ দূষণহীন হবে এবং অল্টারনেট প্রসেস হবে, অল্টারনেট পদ্ধতি হবে, যেটা দিয়ে আমরা বিকল্প পদ্ধতিতে আমরা এমনভাবে করবো যাতে করে আমাদের জীবাশ্ম জ্বালানি কম খরচা করে। ফলে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ যেমন সম্ভব হবে, তেমনি পরিবেশ দূষণ নিয়ন্ত্রিত হবে। উদাহরণস্বরূপ বলা যায় সৌরশক্তি, বায়ু প্রবাহ শক্তি, জোয়ার ভাটার শক্তি। এই প্রসঙ্গে একটা কথা বলি, বায়ু প্রবাহ শক্তি, জার্মানিতে কিন্তু বায়ু প্রবাহ শক্তি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। জার্মানিতে এটা বোধহয় দাঁড়াও, এটা কোথায় বায়ু প্রবাহ শক্তি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোথায়? হয় সুইজারল্যান্ড অথবা জার্মানি, তিনটের একটা, মানে ইউরোপ। জার্মানিতেই হবে, জার্মানিতেই বায়ু প্রবাহ শক্তি ব্যবহার করা হয়। আসলে যেখানে বায়ু প্রবাহটা খুব বেশি থাকে সেটা করা হয়। আমাদের ইন্ডিয়াতে কিন্তু বায়ু প্রবাহ যথেষ্ট আছে, কিন্তু আমাদের এখানে সেইভাবে টেকনোলজি বা সেইভাবে ব্যবহারটা কম হয়। আচ্ছা, আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে এখন সবচেয়ে বেশি যে হচ্ছে সৌরশক্তি। সৌরশক্তি সরাসরি ব্যবহার করা হচ্ছে। এই প্রসঙ্গে একটা কথা বলি, এটা তো তোমার বইতে নেই, বইয়ের বাইরে যে একটা কথা বলি, সেটা হচ্ছে সৌরশক্তির একটা সমস্যা আছে। কি সমস্যা? মনে রাখতে হবে, আমরা যে সৌর সেলগুলো ব্যবহার করি, সৌর কোষগুলো ব্যবহার করি, সেগুলো কিন্তু মেনলি হচ্ছে ইনফ্রারেড, কিন্তু সেখানে কোনো কাজ করে না। সেখানে কিন্তু যেটা ভিজিবল লাইট, ওইটাই কিন্তু সৌরশক্তিটা তৈরি করে। ইনফ্রারেড তো সম্ভব না, কিন্তু মনে রাখতে হবে সৌরশক্তিতে কিন্তু 60% ইনফ্রারেড, 40% মাত্র ভিজিবল রেস। সেই জন্যে তুমি যতটা সৌরশক্তি এসে পড়ছে ততটা কিন্তু সেলে কাজ করে না, কারণ সেলেতে যেটা হয়, যার ফ্রিকোয়েন্সি হাই সে তো এমিট করবে, ইলেকট্রনটা সেই এমিট করবে, তাই তো? ফলে সেই কিন্তু ভোল্টেজটা তৈরি করবে। তা লো ফ্রিকোয়েন্সি ভোল্টেজ তৈরি করতে পারবে না, যার জন্যে ইনফ্রারেড রশ্মি যেটা সূর্যতে আসে সেটা কিন্তু ভোল্টেজ তৈরি করে না। জার্মানিতে নতুন একটা টেকনোলজি ওরা করছে, সেটা হচ্ছে ওরা সূর্যের আলোটা কনসেন্ট্রেট করে ওরা কিন্তু তোমার বয়লারকে হিট করছে, অর্থাৎ বয়লারকে হিট করে সেখান থেকে স্টিম দিয়ে টারবাইন ঘোরাচ্ছে। বলছি এতে এফিসিয়েন্সি ওর থেকে বেশি, কারণ এখানে তো 60% ইনফ্রারেডটা পুরো ব্যবহার করছে। এখানে কিন্তু ওরা এটা করছে, মানে আসলে আমার এক ছাত্র আছে, সেখানে এই প্রজেক্টে কাজ করছে, আমি সেই জন্য ঘটনাটা জানি। ওরা কিন্তু এই প্রজেক্টে সুলতানা ওরা দেখিয়েছে যে এই প্রজেক্টটাতে কিন্তু এফিসিয়েন্সিটা বেশি। এই কারণটা খুব সোজা, কারণ ইনফ্রারেড তো 60% আর ভিজিবল হচ্ছে 40%। তা তুমি 40%কে কনভার্ট করে করছো, ওরা 60%কে কনভার্ট করে করছে, তাহলে অটোমেটিক্যালি ওদের এফিসিয়েন্সিটা একটু বেশি আছে। এই হচ্ছে ব্যাপার। এবারে আমরা আসছি সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি, বায়ু প্রবাহের শক্তি, এগুলো আমরা আলোচনা করলাম। এবারে সোলার কুকার জিনিসটা কি?
সোলার কুকার এক ধরনের জ্বালানি। আর এখানে কত সোলার কুকারের সাহায্যে সূর্যের আলো ব্যবহার করে গৃহস্থলী রান্না করা সম্ভব, কিন্তু মনে রাখতে হবে সোলার কুকারে কিন্তু ইনফ্রারেডটাই তুমি ব্যবহার করো, ভিজুয়ালটা কিন্তু ব্যবহার করো না। ওটাতে রাতের বেলা রান্না হবে না, রাত্রবেলা রান্না হবে তো রসুনটাই নেই। দেখো এবার বলছে ব্যাস, এখানে দেখো সোলার কুকারের 3টে অংশ আছে, কি কি বলছে? অন্তরকযুক্ত লোহার বা কাঠের একটা বাক্স থাকে, এর দেয়ালে কালো রং করা থাকে, কালো রং হচ্ছে তাপ শোষক, ওই জন্য কালো রং করা থাকে। গৃহস্থালিতে যেটা রান্না করতে হবে সেটা এই বাক্সে বসিয়ে দেওয়া হয়। 2 নম্বর পার্ট হচ্ছে বাক্সটির উপর একটা মোটা কাঁচের প্লেটের ঢাকনা লাগানো থাকে, যাতে করে গ্রিন হাউস প্রভাব দ্বারা কাঁচ বাক্সটিকে গরম রাখতে পারে। কাঁচ দিয়ে লাইটটা ঢুকছে, ভেতরে আটকে যাচ্ছে, ঠিক আছে। আর কি করছে? বাক্সটির সঙ্গে একটা সমতল আয়না লাগানো থাকে, যাকে ইচ্ছা মতন কাঁচের প্লেটের সঙ্গে নির্দিষ্ট কোণে রাখানো যায়। এটি প্রতিফলক হিসেবে কাজ করে এবং বেশি পরিমাণ সূর্যরশ্মি বাসের প্রভাব করতে পারে। মনে রাখতে হবে যেটা করে রিফ্লেক্টর দিয়ে ওটাকে কনসেন্ট্রেট করে, সমস্ত রশ্মিটাকে এক জায়গায় নিয়ে। তাহলে সূর্যের আলোটা এলে কাঁচের মধ্যে যে ঢুকলো, গ্রিন হাউস প্রভাবটা পেতে লাগলো, এবার চারিদিকে এমনভাবে এটাকে রিফ্লেক্ট করে দেয়, ওগুলো কনসেন্ট্রেট করে তুমি যেখানে ওখানে আসে ওখানে করলে কিন্তু আলোটা পাবে। তুমি কি জানো যে লেন্স দিয়ে কাগজে আগুন ধরিয়ে দেয়? ব্যাপারটা এইটা। ঠিক আছে, আচ্ছা এবারে সৌরকোষ সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে বোঝা গেল, তাহলে আমরা কি কি আলোচনা করলাম? বায়ুমণ্ডল থেকে ধরলাম, ওজোন স্তর করলাম, বিশ্ব উষ্ণায়নে ঢুকলাম, করতে করতে জ্বালানিতে ঢুকে গেলাম, এবং জ্বালানির মধ্যে প্রচলিত শক্তি অপ্রচলিত শক্তিতে এলাম, এবং জেনারেলি অপ্রচলিত শক্তির মধ্যে আমরা কিন্তু হাইড্রোইলেকট্রিক পাওয়ারটাকে ধরি না, কিন্তু এটা একটা অল্টারনেট ফুয়েল। অপ্রচলিত মানে কি? যেটা ব্যবহার হচ্ছে না, আর প্রচলিত মানে যেটা ব্যবহার হচ্ছে। যাই হোক, হাইড্রোইলেকট্রিক পাওয়ারের সমস্যাটা হচ্ছে হাইড্রোইলেকট্রিক পাওয়ার তোমার ইচ্ছা মতন করা যায় না। তোমার যা যা রিসোর্সেস আছে, তোমার যা প্রাকৃতিক সম্পদ আছে, সেটিকে ব্যবহার করে করতে হয়। তুমি ইচ্ছা করলে বেশি করলাম, এটা করা যায় না। আর সৌরশক্তির সুবিধাটা হচ্ছে আমরা সৌরশক্তিটাকে কোনো এতদিন ব্যবহারই করি, সুতরাং আমরা এখন সৌরশক্তিকে যদি ব্যবহার করতে পারি তাহলে আমরা অনেকটাই কিন্তু কনভার্ট করতে পারি। এবার দেখা যাক সৌরশক্তি আমাদের কতটা কি আছে না আছে, কি ব্যবহার করতে পারি না পারি। সৌরকোষের ব্যবহার লেখো। 4 সেন্টিমিটার স্কোয়ার সৌরকোষ কতটা বিদ্যুৎ উৎপন্ন করবে? 4 সেন্টিমিটার 2 সেন্টিমিটার লম্বা, 2 সেন্টিমিটার চওড়া, খুব সামান্য একটা জায়গা। সৌরকোষ ও সৌর প্যানেলের সাহায্যে কৃত্রিম উপগ্রহ, মহাকাশযান ও স্পেস স্টেশনগুলিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। মনে রাখতে হবে এটা প্রথম ব্যবহার করা হয় মহাকাশযানে। সৌরকোষ কিন্তু প্রথম ব্যবহার করা হয়েছিল পৃথিবীতে মহাকাশযানে। তারপর আস্তে 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 টেকনোলজি ডেভেলপ করছে, আস্তে আস্তে করে এখন দেখবে বহু স্কুলে, গ্রামগঞ্জের দেখবে বহু স্কুলে তারা কিন্তু পাম্পে জল তুলছে, সবই কিন্তু সৌরশক্তি দিয়ে। ঠিক আছে, এখানে কি বলছে? যেসব স্থানে সরাসরি প্রচলিত উপায়ে বিদ্যুৎ সরবরাহের সুযোগ নেই, সেই সব স্থানে রাস্তার বাতিস্তম্ভের আলো, বাড়ির আলো, পাখা, টেলিভিশন প্রভৃতি বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাতে সৌরকোষের সাহায্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়। সমুদ্র উপকূলে নৌকা, জাহাজ ইত্যাদি ইত্যাদি, ট্রাফিক সিগন্যাল, এইসব জায়গায় ব্যবহার করা হয়। এবারে বলছে আমরা জানি স্বাভাবিক দিনে রৌদ্রোজ্জ্বল পরিবেশে সৌরকোষ 240 ওয়াট পার মিটার স্কোয়ার, 240 ওয়াট পার মিটার স্কোয়ার হারে শক্তি উৎপাদন করে। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। 1 মিটার লম্বা, 1 মিটার চওড়া তুমি যদি একটা সৌর প্যানেল নাও, সে কিন্তু ওয়াট মানে কি? জুল পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে 240 জুল সে কিন্তু শক্তি উৎপাদন করতে পারে। লিখে নাও। স্বাভাবিক দিনে মনে রাখতে হবে, এখানে ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে ক্লাউডি মেঘ, তাহলে হবে না কিন্তু। হ্যাঁ, সাদা মেঘ, মেঘ থাকলেই হবে না, মেঘ থাকলে হবে, পরিষ্কার আকাশ থাকে। স্বাভাবিক দিনে রৌদ্রোজ্জ্বল পরিবেশে, মানে কোনো আকাশে মেঘ থাকবে না, সৌরকোষ 240 ওয়াট পার মিটার স্কোয়ার হারে শক্তি উৎপন্ন করতে পারে।
রৌদ্রোজ্জ্বল পরিবেশ, এই দুটো কিন্তু একদম প্রথম কন্ডিশন। তাহলে 1 মিটার লম্বা, 1 মিটার চওড়া। 1 মিটার মানে বুঝিস, 1 মিটার মানে হচ্ছে 3 ফুট লম্বা, 3.25 ফুট লম্বা, 3.25 ফুট চওড়া। স্বাভাবিক দিনের রৌদ্রোজ্জ্বল পরিবেশে 240 ওয়াট পার মিটার স্কোয়ার শক্তি উৎপন্ন করতে পারে। শক্তি উৎপন্ন করতে পারে। পারে, ঠিক আছে। সূর্য, সৌর সৌর, হ্যাঁ, সৌরশক্তি, সৌরকোষ, সৌরকোষ। সৌরকোষ। আচ্ছা, এই প্রসঙ্গে আচ্ছা, ওয়াট মানে কি জানিস? হ্যাঁ ওয়াট কার্যকরণ, না, ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড। হ্যাঁ জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ডকে ওয়াট বলে। জেনে রাখবি, এই যে আমি বলি এই বাল্বটা হচ্ছে 20 ওয়াটের, এর মানে কি? বাল্বটা পার সেকেন্ডে 20 জুল শক্তি আলোক শক্তি উৎপন্ন করতে পারে। উৎপন্ন না, ও শক্তি, ও এই শক্তিটা ও গ্রহণ করতে পারে, ওরেও আলো শক্তি উৎপন্ন হবে। ও যতটা গ্রহণ করলো ততটাই যে আলো শক্তি হবে তা না, ও কতটা গ্রহণ করতে পারে সেটাই হচ্ছে ওর ক্যাপাসিটি। ও আচ্ছা, কথা বুঝতে পেরেছিস? বোঝা গেল না? বোঝা গেল না? সব ধর আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি একটা টিউবলাইট, এই যে টিউবলাইট গুলো এগুলো বলে এলইডি টিউব, এটা ওয়াটের হচ্ছে 20 ওয়াট। হয় যে অর্ডিনারি যে আমাদের পুরোনো আমলের যে টিউবগুলো সেটা হচ্ছে 40 ওয়াট। তার মানে কি? তার মানে হচ্ছে তুমি ওখানে ভোল্টেজ দিচ্ছ এবং ও ওখান থেকে যে পরিমাণে শক্তি শোষণ করছে তার পরিমাণ হচ্ছে যে পরিমাণ বিদ্যুৎ তার পরিমাণ হচ্ছে 40 ওয়াট পার মানে জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ড। হ্যাঁ, জুল পার সেকেন্ড। 200 না, 40। 40 200 জুলে 200 ওয়াট হলো। 200। হ্যাঁ কি বোঝা গেল? হ্যাঁ। যেমন তো আমি বলি হিটার যেগুলো থাকে, হিটার সাধারণত 2 কিলোওয়াট, 2.5 কিলোওয়াট এরকম থাকে। এসি গুলোর ক্যাপাসিটি সাধারণত 2 কিলোওয়াট। ডেকটন এসি, এটা ডেকটন এসি, এর ক্যাপাসিটি হচ্ছে 2 কিলোওয়াট। 2 কিলোওয়াট মানে 2000 জুল পার সেকেন্ড। বোঝা গেল না? বোঝা গেল না? ওয়াটের হিসেব আবার কি করে হয় জানিস তো? ওয়াটের হিসেব হচ্ছে ভোল্টেজ ইনটু অ্যাম্পিয়ার। হ্যাঁ 9 এ ভোল্টেজ অ্যাম্পিয়ার আমরা এখনো পড়ি না। কত করেছিলাম? তাহলে তুই যদি ওয়াটটা জানিস তাহলে ও 220 ভোল্টে কত অ্যাম্পিয়ারের মধ্যে কারেন্ট ফ্লো পাস করছে সেটা তুই পেয়ে যাবি। এবার এটা এ প্রায় অ্যাভারেজ 10 অ্যাম্পস কারেন্ট, 9 থেকে 10 অ্যাম্প কারেন্ট ও টানে। 9 থেকে 10 অ্যাম্পস কারেন্ট টানে মানে কি? 220 ভোল্ট, 220 ইন্টু 9 প্রায় 2000 ওয়াট। ওই কাজে নষ্ট। এইটার সঙ্গে রিলেশন হচ্ছে এটা। কি বোঝা গেল না? বোঝা গেল না? তাহলে সৌরকোষ যেটা, সৌরকোষ কিন্তু প্রতি মিটারে 240 ওয়াট পার মিটার স্কোয়ার ও কিন্তু এই পরিমাণে শক্তি উৎপন্ন করতে পারে। এবং জেনে রাখবে, যখন কোনো একটা জায়গাতে যে সৌর প্যানেল তৈরি করতে হয় তখন তার ক্যাপাসিটি দেখে কত বড় সৌর প্যানেল আমার হবে সেগুলো প্ল্যানিং করবার সময় কিন্তু এগুলো ব্যবহার করা হয়। মানে যদি তেমন জায়গা তাহলে একটু বড়। কজন আছে? 4 জন? 3 জন? আমার নিয়ে 4 জন, টোটাল 3 জন, সব ছেড়ে বেরিয়ে যাচ্ছে। 5 জন ছিল দেখেছি। ঠিক আছে, কি বাজে? তুমি চলে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, চলে এসো। এরপরে হচ্ছে বায়োমাস, হ্যাঁ তাই তো? বলছে বায়োমাস কি? তাহলে এখানে কিন্তু জ্বালানির আরেকটা সাইড, সেটা বায়োমাস। বায়োমাসটা কি? উদ্ভিদের মৃত অংশ বা প্রাণীর বর্জ্য পদার্থকে বায়োমাস বলে। এগুলো ইনফরমেটিভ, এগুলো তোমায় জানতে হবে, মনে রাখতে হবে। যেমন প্রাণীদের বর্জ্য আর গোবর গ্যাস, হ্যাঁ ওটা কিন্তু বায়োমাস। বায়োমাস মানে যেটা পড়ে থাকে। বায়ো গ্যাস মানে যে গ্যাসটা দিয়ে তুমি উৎপন্ন হচ্ছে বায়োমাস থেকে যে গ্যাস উৎপন্ন হয় একদম। সেটা হচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে বায়োমাস আর বায়োগ্যাস এক কথা নয়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তাহলে বায়োগ্যাস কি? ওই তো বায়োমাস। জলের উপস্থিতিতে
বায়ুর অনুপস্থিতিতে মেথাজনিক ব্যাকটেরিয়া দিয়ে বিয়োজিত করলে যে গ্যাসীয় মিশ্রণ পাওয়া যায় তাকে বায়োগ্যাস বলে। উদাহরণ, গোবর ও তরল বর্জ্য পদার্থের যেমন জলের অবাত জারণ বা সন্ধান প্রক্রিয়ায় একটি গ্যাসীয় মিশ্রণ সৃষ্টি হয়। এর প্রধান উপাদান হলো মিথেন। এর মধ্যে 75% মিথেন ছাড়া অল্প পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, H2S থাকে। তাই গোবর গ্যাসের কিন্তু কম্পোজিশন কিন্তু এটাই, ঠিক আছে? এটা মেইনলি মিথেন। মিথেন ইজ যাবে পাওয়া হ্যাঁ, যায়। তাহলে বায়োমাস কাকে বলে? এটা বায়োগ্যাস। হ্যাঁ, যেসব পদার্থ পড়ে দিয়ে থাকে। করা হচ্ছে সেই- ওইটা গ্যাসগুলো থাকে নিচে একটা পড়ে থাকে, হ্যাঁ, সেটাকে বায়োমাস বলে। ও, মানে ওটার থেকে যেটা গ্যাসটা extra থাকে গ্যাসটা উৎপন্ন হয়ে গেলে আচ্ছা, দেখ। ওটা যেটা পড়ে থাকে। বলছে প্রাণীদের বর্জ্য, মল মূত্র, কৃষিজ বর্জ্য পদার্থ যেমন আখের ছিবড়ে, কচুরিপানা, কাঠ, শহরের কঠিন আবর্জনা, রান্নাঘরের অব্যবহৃত বা ব্যবহৃত জৈব অবশেষ, গোবর ইত্যাদিকে বায়োমাস বলে। আর বায়োমাস শক্তি কি? জীবভর বা জৈব জ্বালানি থেকে সংগৃহীত শক্তিকে বায়োমাস শক্তি বলে। যেমন কাঠ পুড়িয়ে যে শক্তি উৎপন্ন থাকে বায়োমাস শক্তি বলে। আচ্ছা, বায়োমাস বলতে গেলে পড়ে থাকবে বলে কথা না, মানে যেগুলো এগুলো যেটা পোড়ানো থেকে যায়, বানানো হ্যাঁ, সেটা। ওটাকে পোড়ানো যায়। সোজা কথা হচ্ছে এটাকে পোড়ানো যায়। তুমি গোবর শুকিয়ে পোড়াতে পারো, হ্যাঁ, অসুবিধা কিছু নেই। ওটা ঘুটে- ওই জন্য গোবরটা কিন্তু বায়োমাস। আচ্ছা, বায়োফুয়েল কাকে বলে? উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্মীকরণ হওয়া কার্বন ঘটিত যৌগ থেকে কৃত্রিমভাবে প্রস্তুত করা জ্বালানিকে বায়োফুয়েল বলে। যেমন বায়োফুয়েল 3 ধরনের। যেমন ধরো কাঠ, সমস্ত কাঠই কিন্তু বায়োফুয়েল। যেমন কাঠ, বাঁশ, খড়, গৃহস্থালির আবর্জনা। তরল বায়োফুয়েল কি? ভুট্টা, গাছের ছিবড়ে ইত্যাদি থেকে যে অ্যালকোহল তৈরি হয়, বায়োডিজেল যেগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু অ্যালকোহল থেকে উদ্ভিদ ও তেলের মিশ্রণে উৎপন্ন বায়োডিজেল এগুলো। বা তোমরা আমি বলি শোনো, আগেকার দিনে রেডির তেল ব্যবহার করা হতো। হ্যাঁ, রেডি তেল। রেডির তেল, But জানি না জিনিসটা। হ্যাঁ, এই হ্যাঁ, তাই না? হ্যালো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম, আমি দুই বলেছি। হুম। তো এইগুলো হচ্ছে বায়োফুয়েল। আচ্ছা, এরপরে একটাই আমাদের আলোচনার বিষয়, এখন বাকিগুলো তোমরা এমনি পড়লে সবই বুঝতে পারবে। এরপরে একটা আলোচনা আছে, সেটা হচ্ছে মিথেন হাইড্রেটটা কি। কঠিন। এটা পরীক্ষা কিন্তু দিয়েছিল তোমাদের, বলছি হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষায়। আমাদের বাসে মাধ্যমিক আমি বলছি, মিথেন হাইড্রেটটা বোধহয় গত বছর, এই বছরের আগের বছর পড়েছিল। হ্যাঁ, ওটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, মেরু অঞ্চলে অতি নিম্ন উষ্ণতায় ভূপৃষ্ঠের নিচে কঠিন ক্লার্থারেট যৌগ হিসেবে মিথেন হাইড্রেট পাওয়া যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে 500 মিটার বা তার বেশি গভীরে কোথাও কোথাও মিথেন হাইড্রেটের অস্তিত্ব দেখা যায়। এটি থেকে মিথেন উৎপন্ন করা যায় দুটি পদ্ধতিতে, চাপ অবলম্বন পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি। বাদ দাও, এইটা হচ্ছে মিথেন হাইড্রেট। মিথেন হাইড্রেটের ফর্মুলা হচ্ছে 23টা জল থাকে আর 4টে মিথেন থাকে। CH4 মিথেন হাইড্রেট কি? মিথেন হাইড্রেট বা মিথেন ক্লার্থারেট যৌগ হলো একটি কঠিন ক্লার্থারেট মানে কমপ্লেক্স মানে যৌগ, জলের অণু দিয়ে গঠিত বরফ সদৃশ কেলাসের মধ্যে প্রচুর পরিমাণে মিথেন আবদ্ধ হয়ে এটি উৎপন্ন হয়। এর সংযুতি 4CH4 সমুদ্রের নিচে থেকে নির্গত মিথেন সমুদ্রের ঠান্ডা জলের সংস্পর্শে মিথেন হাইড্রেট ক্লাসীকরণ করে। আসলে যেটা হয়, সমুদ্রের তলে যেখানে বিশাল মিথেনের রিজার্ভার রয়েছে, সেখানে তো খুব লো টেম্পারেচার, ওখানে তো বরফের কেলাস যখন হয়, ওই কেলাসের মধ্যে মিথেনগুলো ট্র্যাপ হয়ে যায়, হয়ে গিয়ে মিথেন হাইড্রেট, এবং এর বিশাল রিজার্ভার রয়েছে। এবং আমেরিকা এই মিথেন হাইড্রেট থেকে কিন্তু প্রচুর মিথেন গ্যাস ব্যবহার করছে এবং জ্বালানি হিসেবেও তার ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, আর একটা কথা, তোমরা কি জানো জ্যাট্রোফার নাম শুনেছিস? হ্যাঁ, নামটা শোনা শোনা। একটা গাছ। গাছ, গাছ। কি দেখো, হয়? জ্যাট্রোফা এক ধরনের বিশেষ প্রজাতির গাছ। এই গাছের বীজ থেকে যে তেল উৎপন্ন হয়, সেই তেল থেকে বায়োডিজেল তৈরি করা ও যায়। হ্যাঁ, এটা শোনা। শোনা। প্রকৃতপক্ষে জ্যাট্রোফার তেল ও প্রাণী স্তরবিদ তেলের সংমিশ্রণ দ্বারা বায়োডিজেল উৎপন্ন হয়।
ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চলের আদিবাসীরা দীর্ঘকাল ধরেই জ্যাঠোফার তেল গার্হস্থ্য জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকে। এবং আমি বলছি, ন্যাশনাল জিওগ্রাফিতে অনেক সময় দেখায় যে একটা গাছে এক ধরনের গাছ থেকে এক ধরনের আঠা বেরোয়, সেগুলো কিন্তু দারুণ আগুন জ্বালে, ওগুলো জ্বালানি হলুদ কালার অনেক কালারই হতে পারে। দেখায় ওটা, ওটা ওই একই ধরনের আর কি, মানে এই প্রজাতি, মানে এরকম ধরনের তুই জানিস না কালারটা কি অনেক ধরনের জ্যাঠোফা। কতটা আগুন জলে গাছ কাটতে আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, দেখো জ্বালানি সমূহের তাপন মূল্য, কার জ্বালানির তাপন মূল্য সব থেকে বেশি কম, কিভাবে বিচার করা হয়? না 2017 সালে এই প্রশ্নটা কিন্তু পড়েছিল। বলছে দাঁড়াও, বলছে একক ভরের বা একায়তন গ্যাসের কোনো জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয় তাকে জ্বালানির তাপন মূল্য বলে। যেমন কয়লার তাপন মূল্য 25 থেকে 30 ক্যালোরি পার গ্রাম, এই কিলোজুল পার গ্রাম। কেরোসিনের তাপন মূল্য 48 কিলোজুল পার গ্রাম। পেট্রোল এবং ডিজেল বা রান্নার গ্যাসের তাপন মূল্য 50, 45 ও 50 কিলোজুল পার গ্রাম। ঠিক আছে, সেই দিক দিয়ে বিচার করতে গেলে এলপিজির হচ্ছে তাপন মূল্য সব থেকে বেশি। ঠিক আছে, তা মোটামুটি আমাদের আলোচনা সবই প্রায় কভার করে গেল। এবার তোমরা এটা ভালো করে পড়বে এবং এর থেকে যত রকম প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো কভার করবে। রেডি হচ্ছে এক ধরনের গাছের তেল, যেমন সর্ষের তেল, নারকলের তেল। সর্ষের তেলে জানি তো, সর্ষের তেলের বলতে দিয়ে আমরা কি করি, প্রদীপ ধরাই, তাই জ্বলবে তো, তাই রেডি তেল ওরকম ধরনের একরকম গাছের তেল। সাধারণত সর্ষের তেল রান্না ইউজ হয়, রেডি তেল সাধারণত রান্না ইউজ করে ঘরে যাই, একটা সময় জ্বালানি হিসেবে ব্যবহার করি। চোখে রেডি তেল লাগা চ্যাপ্টার ক্লোজ।